প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বাড়ি লিখিত ফাইনাল টাস্ক নোটতে দেওয়ানি মোকদ্দমার দরখাস্ত মুসাবিদা। আমরা গত ক্লাসে শিখেছি আরজি এবং লিখিত জবাব লেখা কিভাবে লিখতে হয় সেগুলো। আজকে শিখবো হচ্ছে দরখাস্ত। লিখিত জবাব এবং আরজি সাধারণত এসআর অ্যাক্টের উপরে হয় সিভিলের ক্ষেত্রে, এবং সিভিল ড্রাফটিং এর যত পিটিশন সবগুলোই হচ্ছে কোড অফ সিভিল প্রসিডিউর অর্থাৎ সিপিসি বা দেওয়ানি কার্যবিধি অনুসারে। 1 নম্বরে আমরা কি দেখব? অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত মুস্তাবিদা। স্থাবর সম্পত্তিতে বাদীর সত্ত্ব ও দখল উভয় আছে, কিন্তু বিবাদী বাদীর দখলে বাধা সৃষ্টি করছে। ফলে বাদী ইতোমধ্যে সত্ত্ব ঘোষণা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্য কোনো মোকদ্দমা দায়ের করেছে, মানে মামলা দায়ের হয়ে গেছে। এর আগে আমরা দেখলাম না, মামলা দায়ের করা, আর্জি দাখিল করে। জি। আর মামলা দায়ের করার পরে বিবাদী যদি ঝামেলা করে, ওই জমিতে ওঠার চেষ্টা করে, সেক্ষেত্রে হ্যাঁ, তবুও মোকদ্দমা চলাকালে বিবাদী বাদীর দখলে বাধা সৃষ্টি করছে, ঝামেলা করছে, সেই ক্ষেত্রে সেই বিবাদীকে একটু নিষেধাজ্ঞা দিয়ে রাখতে হবে অস্থায়ীভাবে, যেন মামলা চলাকালীন সে আমার সম্পত্তিতে উঠতে না পারে, আমার শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা সৃষ্টি না করে। ঠিক আছে? এটা জি। মামলার পিটিশন হবে হচ্ছে আদেশ, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1998 এর আদেশ 39 বিধি 1 ও 2 এবং ধারা 151 মতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা। আমরা যখন এমন একটা প্রার্থনা করব পিটিশনে, ম্যাক্সিমাম পিটিশনে 151 ধারা সহজাত ক্ষমতাটা যুক্ত করতে হবে। কেন? কারণ যখন আদালতকে কনভিন্সড করতে হবে, আদালতকে মানে তার ডিসক্রিশনারি পাওয়ার বা বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের কথা বলতে হবে, তখন 151 ধারা যুক্ত করে দিলে আদালত খুশি হয়, যে আদালতকে স্মরণ করে দেওয়া হচ্ছে যে আপনার একটা বিশেষ ক্ষমতা আছে, সহজাত ক্ষমতা, যেটা 151 ধারা। ঠিক আছে? তো সিভিল জজ জি স্যার। আদালত পাওয়ার রাজশাহী, তাহলে পাওয়া এলাকার সম্পত্তি, সিভিল জজ মানে 15 লক্ষ টাকার মধ্যেই মামলা। এই যে কোন আদালতে হবে কি হবে এগুলো মামলায় যদি প্রশ্ন উল্লেখ থাকে সে অনুসারে হবে, না হলে আপনি বানিয়েও লিখতে পারবেন। মোকদ্দমা নম্বর অবশ্যই সকল পিটিশনে মোকদ্দমা নম্বর দিতে হবে। প্রশ্নে যদি মামলা নাম্বার থাকে দিবেন, প্রশ্নে মামলা নাম্বার না থাকলে আপনারা বানিয়ে দিবেন। এখানে দরখাস্ত কে করছে? বাদী, তাই ব্র্যাকেটে বাদী। প্রতিপক্ষ কে? বিবাদী। ঠিক আছে? এটা আমরা কিন্তু মেবি, এটা 2 নম্বর যে ফরম্যাট ছিল, হ্যাঁ, বেসিক ফরম্যাট 2 নম্বরে মেবি এটা ছিল, তাই না? জি স্যার। দরখাস্তকারী বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে, এবার বাদী নিবেদন করছে দরখাস্ত দাখিল করে, এবং দরখাস্ত মানে এখানে কি দিতে হবে? এফিডেভিট দিতে হবে। দেখেন এখানে হলফনামা, এফিডেভিটের বাংলা কি? হলফনামা, হলফনামা দিতে হবে। অত্র জি দরখাস্তকারী পাশাপাশি বাংলা হবে। বাদী বিবাদীর বিরুদ্ধে নিম্ন তফসিলযুক্ত সম্পত্তি নিয়ে সূত্রে বর্ণিত ঘোষণামূলক মোকদ্দমাটি বিজ্ঞ আদালতে দায়ের করেছেন। নালিশি সম্পত্তিভুক্ত তফসিলভুক্ত সম্পত্তি বাদী ওয়ারিশ সূত্রে মালিকানা ও দখল প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ আম বাগান ও পাকা আধা পাকা বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছে। উল্লিখিত আম বাগান বাদীর সাংসারিক ব্যয় নির্বাহের অন্যতম মাধ্যম। ফরম্যাটে এটাই ছিল, মনে পড়ছে আমারও। হঠাৎ 17/5/2026 তারিখে বিবাদী স্থানীয় কিছু দাঙ্গাবাজ লোকজন নিয়ে বাদীর সম্পত্তিতে অনধিকার প্রবেশের চেষ্টা করে এবং বাদীকে তফসিল বর্ণিত নালিশি সম্পত্তি হতে বেদখলের হুমকি দেয়। আমরা এখন কিন্তু বডি পড়ছি, তাই না? বর্তমানে জি। বাদী আশঙ্কা করছে যে বিবাদী পক্ষ যে কোনো সময় পুনরায় পেশি শক্তির জোরে তফসিল বর্ণিত নালিশি সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে বাদীর আমবাগান ও বাড়ির ক্ষতিসাধন সহ সম্পত্তির প্রকৃতি পরিবর্তন করে ফেলতে পারে। সম্পত্তির প্রকৃতি পরিবর্তন বলতে বাগান কেটে ফেললো, আম গাছ, বাড়ি ভেঙে ফেললো, তাহলে এখানে আম বাগান এবং বাড়ি প্রকারের সম্পত্তি ভিটা প্রকারের সম্পত্তি হয়ে যেতে পারে বা পতিত সম্পত্তি হয়ে যেতে পারে। মানে বাড়িঘর জি। যা আছে চেহারা চেঞ্জ করে দেবে। এটা হচ্ছে সম্পত্তির প্রকৃতি পরিবর্তন, যা বাদীর অপূরণীয় ক্ষতির কারণ হবে। আম গাছ কেটে ফেললে বাদীর সংসার চলবে না, বাড়ি ভেঙে ফেলে বাড়ি রাস্তায় চলে আসবে। তাহলে এটা খুব দারুণ একটা পরিস্থিতি, তাই না? শোচনীয় জি। পরিস্থিতি। এমত অবস্থায় মোকদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, মানে এখানে না হওয়া পর্যন্ত তার মানে অস্থায়ী চাচ্ছে, যতক্ষণ না মোকদ্দমায় আমি কি পাচ্ছি, ডিগ্রি পাচ্ছি, ততদিন পর্যন্ত বিবাদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ও একান্ত আবশ্যক। অন্যথায় দরখাস্তকারী বাদী পক্ষের অধিকার খর্বিত ও অপূরণীয় ক্ষতি সাধিত হবে। অন্যান্য আইনানুগ বিষয় ও বক্তব্য শুনানিকালে উপস্থাপন
করা হবে। ঠিক আছে। জি। অতএব অতএবটা কি প্রার্থনা অংশ, তার মানে এটা ফুট ফুট অংশে চলে গেলাম আমরা, বুঝতে পারছেন? বডি অংশ জি শেষ, জি এবার স্যার। ফুট অংশে। অতএব উপরোক্ত বিষয়াদি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী বাদী পক্ষের আনীত দরখাস্তটি মঞ্জুর করে মোকদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দানে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। এবার সম্পত্তির তফসিল দিতে হবে। মনে করেন সম্পত্তির তফসিল দেওয়া থাকলো, সে তফসিলটাই দিবেন, আর যদি দেওয়া না থাকে জাস্ট তফসিল লিখে নিচে ডট ডট, ওকে। সম্পত্তির জি চৌধুরী চৌহদ্দি যদি দেওয়া থাকে তো দিবেন, যদি দেওয়া না থাকে জাস্ট এভাবে ডট ডট দিয়ে দিবেন। এবং হলফনামা, হলফনামাতে আমি এই বাদীর নাম, তারপর পিতা মাতা, সাং মানে শাকিন, শাকিন মানে গ্রাম যেখানে বসবাস করে, ডাকঘর, জি থানা, জেলা রাজশাহী, বয়স 50, পেশা 50 বছর, পেশা কৃষক, ধর্ম ইসলাম, জাতীয়তা বাংলাদেশী। আচ্ছা, এখন যদি বলেন হলফনামায় কি সব লিখতে হবে, যদি নাম ঠিকানা দেওয়া থাকে নাম ঠিকানা দিয়ে দিবেন, আর না থাকলে জাস্ট এই যে হলফনামা শব্দটা দিয়ে ডট ডট দিয়ে দিবেন নিচে। ঠিক আছে, বা এফিডেভিট কথাটা হ্যাঁ, দিয়ে ডট ডট দিয়ে দিবেন, তাহলেই হয়ে গেল। ওকে, জি আর বিস্তারিত দিতে হবে না। ঠিক আছে। আর যদি আপনি জি বিস্তারিত দিতে চান, যদি দেওয়া থাকে, আসলে পুরো, এটা প্রথম প্রশ্ন তো তাই আমি পুরো হলফনামাটা এখানে উল্লেখ করেছি। একটা হলফনামা বাস্তবে হলে এখানে নাম ঠিকানা সব দিতে হয়, তারপর কি দিতে হয়, তারপর দিতে হয় যে শপথপূর্বক এই মর্মে ঘোষণা করছি যে, কে ঘোষণা করছে, কে এফিডেভিটে শপথ করছে, বাদী। আমি অত্র জি মামলার বাদী ও দরখাস্তকারী অত্র হলফনামা সম্পাদন করতে আমার আইনগত কোনো বাধা নেই। আইনগত বাধা থাকে কখন, যদি লিগ্যালি ডিজেবল হয়, 18 মাইনাস হয়, মানে 18 প্লাস হলে সে লিগ্যালি ডিজেবল না, কিন্তু নাবালক হলে ডিজেবল। ঠিক আছে। জি তারপরে অন্য অন্য যে দুইটা ডিজেবিলিটি আছে তামাদি আইনের 6 ধারা, এবং এই মামলার যদি বাদী না হয় সেক্ষেত্রেও কিন্তু সে ডিজেবল হবে। দরখাস্তে বর্ণিত বিষয়ে আমি বিস্তারিত জানি, জানি বলেই তো হলফনামা করে দরখাস্ত দিচ্ছি, তাই না? জি এটা কার বক্তব্য? বাদীর। এরপরে বাদী আরো বক্তব্য বলছে, আমার বিশ্বাস ও অবগতি মতে দরখাস্তের যাবতীয় বর্ণনা সত্য ও সঠিক জেনে আদালতের হলফনামা পরিচালনাকারী কর্মকর্তার সামনে, এটা কিন্তু সেরেস্তাই, এই যে হলফনামা পরিচালনাকারী কর্মকর্তা বলতে সেরেস্তাদারকে বোঝানো হচ্ছে, উপস্থিত হয়ে অত্র হলফনামায় নিজ নাম স্বাক্ষর করলাম। হলফনামা না বলে এভিডেভিটে বলতে পারেন, নো প্রবলেম। তাহলে এতটুকু সব কি বাদীর বা দরখাস্তকারী বক্তব্য। এবার হলফকারী স্বাক্ষর এখানে করবে, তারিখ দিয়ে দিবে। অনেকটা সত্য পাঠের একটু দীর্ঘ রূপ, তাই না? জি। এতটুকু বললো কে? হলফকারী বা বাদী। বাদ বল। এরপরে তার পক্ষে যে নিযুক্ত অ্যাডভোকেট সে বলবে, হলফকারী আমার পরিচিত, তিনি আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম স্বাক্ষর করলে আমি তা শনাক্ত করলাম। কি শনাক্ত করলেন? স্বাক্ষরটা শনাক্ত করলেন যে দিস ইজ দ্য সিগনেচার অফ দিস ভেরি অ্যাপ্লিকেন্ট অর প্লেন্টিফ, মানে এই দরখাস্তকারী বা এই বাদীরই কি স্বাক্ষর, এটা এটা স্বাক্ষর করছেন। এই স্বাক্ষর যদি জাল হয়, এদের নিচে স্বাক্ষর দিয়ে বলছে অ্যাডভোকেট জজ কোর্টরা, সে মনে করেন আমি এই হলফনামার নিচে নিজে স্বাক্ষর করলাম আর বললাম এটা আমি শনাক্ত করলাম, পরবর্তীতে যদি এই হলফনামার স্বাক্ষর যদি জাল প্রমাণিত হয়, তাহলে কিন্তু এই অ্যাডভোকেটের কিন্তু জালিয়াতির দায়ে দোষী হবে। বুঝতে পেরেছেন? তাহলে কোনো জি জি হলফনামায় বাদীকে নিজে স্বাক্ষর করতে না দেখে কখনো কি করবেন না, সাইন করবেন না। আবার অনেক সময় দেখবেন যে আপনার নতুন আইনজীবী বুঝতে পারবেন না, কিছু মুহুরি বা অপরিচিত একজন ব্যক্তি এসে বলবে, স্যার এখানে একটু স্বাক্ষর করে দেন তো, এই হলফনামায় বা এফিডেভিটে স্বাক্ষর দিবেন না। সবকিছু পড়ে বুঝে আপনার সামনে বাদী স্বাক্ষর করলে এটাই সেই বাদী কিনা সেটা লক্ষ্য করবেন, না ভিন্ন ব্যক্তিকে দিয়ে প্রক্সি দেওয়াতে আসছে। ছবি দেখতে হয়, ঠিক আছে, ছবি দেখে দেখবেন। আর আপনার যদি নিজের মামলার নিজের বাদী হয় তাহলে তো আপনি পরিচিত হবেন, জি কিন্তু জি যদি আপনার সিনিয়রের মামলা হয় তাহলে সিনিয়রের মামলায় সিনিয়রই তো স্বাক্ষর করার কথা, আপনাকে কেন স্বাক্ষর করতে বলবে? অতএব সিনিয়রকেও এই জায়গায় বিশ্বাস করার দরকার নেই। কি করবেন? সবকিছু পড়ে বুঝে স্বাক্ষর করবেন, এবং আপনার সামনে স্বাক্ষর করলেই স্বাক্ষর করবে। যদি বলে যে, আপনাকে বলে যে আপনি স্বাক্ষর দেন পরে বাদী স্বাক্ষর করবে, তখন বলবেন যে না, বাদী স্বাক্ষর করার পর আমি স্বাক্ষর করব, এবং বাদী আমার সামনে স্বাক্ষর করলেই কেবল আমি স্বাক্ষর করব। আমি কি বোঝাতে পারলাম? জি 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 স্যার। তাহলে কিন্তু লাইসেন্স নিয়ে টানাটানি বাঁধবে। নতুন আইনজীবীকে কিন্তু এইভাবে অনেকেই মানে অনুরোধ করে আর অতি উৎসাহী হয়ে অনেকে সই দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? আমার সিনিয়রও হুম। আমার সিনিয়রও একবার আমার কাছ থেকে সই চেয়েছে, আমি সই দিইনি।
আমি বললাম যে আমার সামনে সই করলে এবং এইটা আমার সন্তুষ্টজনক হলে আমি সই করবো, তাছাড়া করবো না। আপনার মামলা আপনি করেন, আমার থেকে কেন সই সেটাই। নিচ্ছেন? বুঝতে পেরেছেন? জি 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 জি, ঠিক আছে। তাহলে এখানে তারিখ দিয়ে দিব। এটা একটা বড় প্র্যাকটিক্যাল নলেজ হলো স্যার। হুম। আর এখানে আমরা অ্যাডভোকেটের সিল দিয়ে দেবো। ঠিক আছে, অ্যাডভোকেটের সিলও দিতে হবে। আর এখানে এতটুকু হয়ে যাওয়ার পর এবার যে সেরেস্তাদার, তিনি আবার কি করবেন? অদ্য 27/6/2026 সকাল 10টা, এফিডেভিট সাধারণত সকাল 12টার আগে করতে হয়, মানে দুপুর 12টার আগেই সকালে করতে হয়, পরে হলে নিবে না। তাই আপনি সময় অবশ্যই 10-11টার দিকেই দিবেন। ঘটিকায় হলফকারী আমার সামনে অত্র হলফনামায় তার নিজ নাম স্বাক্ষর করলেন। এবার এই যে হলফকারী যে স্বাক্ষর করলেন, এটা অ্যাডভোকেট এবং হলফকারী বা সেরেস্তাদারের সম্মুখে করবে। তার মানে দুইজন সাক্ষী এখানে থাকবে হলফকারীর, একজন অ্যাডভোকেট নিজে এবং ওই যে সেরেস্তাদার, এবং তিনি আবার হলফকারী পরিচালনকারী কর্মকর্তার স্বাক্ষর সিল, তার মানে এখানে স্বাক্ষর করবেন, নিচে সিলও দিবেন কোর্টের। ক্লিয়ার? জি স্যার। স্যার তাহলে এগুলো তো স্যার আমাদের পরীক্ষার হলে তো অন্তত লেখা লাগছে না স্যার? যদি বেশি নম্বরের জন্য আসে আপনাকে হলফনামা লিখতে হবে, এই কথাগুলো লিখতে হবে। হ্যাঁ, যদি বেশি নম্বরের জন্য, যদি অল্প নম্বরের জন্য আসে তাহলে আপনি এই হলফনামা বলে ডট ডট দিয়ে দিবেন। ঠিক আছে? নাম্বার যদি 5-এর জন্য আসে তাহলে হলফনামা পুরো লেখার দরকার নেই, হলফনামা লিখে ডট ডট দিয়ে দিবেন। তো যদি 7 বা 8-এর জন্য যদি পিটিশন লিখতে আসে, আপনাকে পুরো হলফনামা লেখা উচিত। খুব বেশি কথা না তো। এবং ঠিক যে আছে ফরম্যাট স্যার। আমি ডানে বামে করে দিয়েছি এভাবেই করবেন। ঠিক আছে? জি স্যার। কারো প্রশ্ন আছে এই বিষয়ে? এরপরে 2, আরজি সংশোধনে দরখাস্ত মুসাবিদা। আরজি দ্রুত ফাইলিং করতে গিয়ে ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটি সংশোধন করা লাগবে, তাই না? তার মানে 6-এর 17-তে। আচ্ছা, 617, জি। যে কোনো মোকদ্দমার ক্ষেত্রে বাদীর আরজিতে কোনো ত্রুটি থাকলে কোর্টের নাম, মোকদ্দমা নাম্বার, বাদী বিবাদী, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর আদেশ 6 বিধি 17 মতে আরজি সংশোধনের প্রার্থনা। আমি আগে বললাম যত পিটিশন সব সিপিসি অনুসারে এবং কোন বিধান অনুসারে আপনি লিখছেন সেটা। ঠিক আছে, এখানে আমি 151 ধারা যুক্ত করছি না, কারণ 6-17-তে আমাকে কি আদালত দিবেন সাধারণত, তাই 151 ধারা যুক্ত করে বেশি নমনম করার দরকার নাই। বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার। মানে আদালতকে এত তেল দেওয়ার দরকার নাই, 151 মানে অতিরিক্ত তেল দেওয়া, এই ভাষায় আমি ইউজ করলাম। মানে আদালতকে অতিরিক্ত কনভিন্সড করার জন্য। ঠিক আছে? জি দরখাস্তকারী বাদী পক্ষে বিনীত আবেদন এই যে, তবে বিজ্ঞ আদালত যা ওনারা দরখাস্ত শোনার পরে বোঝার পরে যদি মামলায় মেরিট থাকে নিশ্চয়ই দরখাস্ত মঞ্জুর করবেন। ঠিক আছে? জি ওনাদেরকে যে অতিরিক্ত বোঝাতে হবে তা না। এবার আমরা ফ্যাক্ট দেখব। অত্র দরখাস্তকারী বাদী বিবাদীর বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমাটি বিজ্ঞ আদালতে দায়ের করেছেন। এটা ঘোষণামূলক মামলা, কিন্তু আরজি প্রস্তুতের সময় অসাবধানতাবশত কিছু তথ্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। এমত অবস্থায় আরজি সংশোধন হওয়া একান্ত আবশ্যক, অন্যথায় দরখাস্তকারী বাদী পক্ষের অপূরণীয় ক্ষতি সাধিত হবে। উক্তরূপে আরজি সংশোধিত হলে প্রতিপক্ষের কোনো ক্ষতি হওয়ার কোনো কারণ নাই বা হবে না, এবং মোকদ্দমার আকার আকৃতি ও প্রকৃতির কোনো পরিবর্তন হবে না। এই কথাগুলো বলাটা জরুরি। ঠিক আছে? মানে জি বিবাদীর যে ক্ষতি হবে না এটা নিশ্চিত থাকেন ইওর অনার। অতএব আপনি এই দরখাস্ত মঞ্জুর করেন। মঞ্জুর করে কি আমি চাচ্ছি এবার, আরজির প্রার্থিত সংশোধনী সমূহ, এই সংশোধনীটাও কিন্তু বডির অংশ। আরজির 3 নং পাতায় আর এস খতিয়ান নং 715 সংখ্যাটির পরিবর্তে 714 লিখিত হবে। তার মানে আসলে মামলাটা আর এস খতিয়ান তার 714 বিষয় হবে, কিন্তু এই তফসিলে ভুল করে আর এস খতিয়ান 715 লেখা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই জি জি 715 কেটে 714 লিখার অনুরোধ করা হচ্ছে। তো এটাতে যদি আদালত দেখে যে হ্যাঁ 714 নম্বর খতিয়ানি এই মামলার সাথে সংযুক্ত আকারে ফিরিস্তিযোগে দেওয়া হয়েছে, অতএব আদালত কিন্তু এটা মেনে নেবেন এবং মঞ্জুর করে দিবেন খুব সহজেই। এবং অনেক যদি পরিবর্তন করতে হয়, অনেক যদি জটিল বিষয় হয়, বিবাদের যেটা ক্ষতির কারণ হয়, সেটা কিন্তু করবেন না। এবার আমরা প্রার্থনায় চলে যাব। প্রার্থনায় বলছে, অতএব উপরোক্ত বিষয়টি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী বাদী পক্ষে আরজি সংশোধনের দরখাস্তটি মঞ্জুর করতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। এখানে হলফনামা দিয়ে ডট ডট দিয়ে দিবেন। এখানে দেখেন আমি ডট ডট দিয়েছি। এখন এক হলফনামা আমি কয়বার শেখাবো, তাই না? জি স্যার, ঠিক আছে স্যার।
বোঝা গেল খুবই ছোট, কিন্তু আমি একটা সংশোধনী চেয়েছি। তো আমরা হলফনামা যেহেতু একবার শিখলাম কি কি থাকে, আর হলফনামাটা রিপিট করলাম না, ঠিক আছে? জি যদি জি স্যার। নম্বর বেশি আসে এবং হলফনামা এফিডেভিট সহ শব্দটা উল্লেখ করে, তাহলে অবশ্যই হলফনামা দিতে হবে। আর যদি নম্বর কম থাকে বা হলফনামা বিষয়ে উল্লেখ কোনো কিছু না থাকে, জাস্ট হলফনামা বা এফিডেভিট শব্দটা লিখে ডট ডট দিয়ে দেবো, দ্যাটস অল। ওই যে যেমন অবস্থা তেমন ব্যবস্থা। হ্যাঁ। এরপরে 3 নম্বরে এসে আরজি খারিজ আদেশ সরাসরি রদ। কি সরাসরি রদ করব, তাই না? এর দরখাস্ত জি মুস্তাবিদা, আরজি খারিজ হয়ে গেলে করা লাগতে পারে, আমরা এটা বারবার এমসিকিউ এ পড়েছি, তাই না? জি বাদী কোনো ভুলের কারণে আরজি যদি খারিজ হয়, সেক্ষেত্রে এটা করতে হবে। এখানে আমরা দিয়েছি কোর্টের নাম যুগ্ম জেলা জজ আদালত 1 রাজশাহী। এটা সিভিল মামলা 11/26। বাদী দরখাস্তকারী এবং এখানে প্রতিপক্ষ হচ্ছে বিবাদী। দরখাস্তকারীর অপর পক্ষে থাকে প্রতিপক্ষ এবং বাদীর বিপরীতে থাকে বিবাদী। ওকে। জি বিষয় হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1998 এর আদেশ 9 বিধি 9 এ মতে আরজি খারিজ আদেশ সরাসরি রদ রহিত পূর্বক মোকদ্দমা পুনর্বহালের প্রার্থনা। একতরফা রদ রহিত সরাসরি থাকে 13 এতে, তাই না? জি শিকদার সারোয়ার বলেন। স্যার, ফৌজদারি মামলায় কি স্যার আরজি করা যায়, মানে সংশোধন করা যায়? ফৌজদারি মামলায় আর একটা একটা শব্দ সংশোধন করার সুযোগ নেই। তাহলে স্যার কোনো কিছুতে অ্যামেন্ডমেন্ট করা লাগে, সেই ক্ষেত্রে অ্যামেন্ডমেন্টটা কিভাবে হয়? ফৌজদারি মামলায় কোনো অ্যামেন্ডমেন্টের সুযোগ নাই। মানে প্রথম যে নালিশ দাঁড় করা হয় ওইটার উপর বেস করে চলতে হ্যাঁ। থাকে মামলা? হ্যাঁ, প্রথম মামলাতে যা দাখিল করলাম সেটাই। একবার গুলি ছেড়ে দিলে সেটার ব্যাক নেওয়ার সুযোগ নেই ক্রিমিনাল মামলায়। ঠিক আছে। স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই বিষয়ে অবশ্য আমি বারবার এমসিকিউ ব্যাচে বলেছি, বলিনি ভাই? জি জি স্যার। দরখাস্তকারী বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে, দেখেন ল্যাঙ্গুয়েজ কত সহজ করেছি আমি। বিনীত নিবেদন এই যে, বাড়তি কোনো ঝামেলা যাওয়ার দরকার নাই, হাই স্কুলের ল্যাঙ্গুয়েজ। অত্র মোকদ্দমাটি দরখাস্তকারী বাদী বিবাদীর বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের জন্য এসআর অ্যাক্টের 9 ধারায় বিজ্ঞ আদালতে দাখিল করেছেন। তাহলে কয় ধারা মামলা? 9 ধারার এসআর অ্যাক্টের। কি মামলা সেটা প্রথমে আমি বললাম। বাদী সতর্কতার সাথে মোকদ্দমাটি পরিচালনা করে আসছেন এবং প্রতিটি ধার্য তারিখে নিয়মিত অ্যাডভোকেট হাজিরা প্রদান সহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছেন। অ্যাডভোকেট হাজিরা মানে অ্যাডভোকেট লিখেন যে বাদী পক্ষে অ্যাডভোকেট হাজিরা, এভাবে আমরা হাজিরা দিয়ে দিই। এখানে বাদীকে নিজে সশরীরে পার্সোনালি ব্যক্তিগত হাজিরা দেওয়া লাগে না, জাস্ট একটা হাজিরা ফর্ম থাকে, মামলা নম্বর লিখে ডিটেলস লিখে আমরা সই করে জমা দিয়ে দিই। এটা হচ্ছে অ্যাডভোকেট হাজিরা। প্রতিটা সিভিল মামলায় তাই হয়, কিন্তু যখন সাক্ষী শুরু হবে পিএইচ পর্যায়ে শুধুমাত্র হাজিরা লাগে। এবং কোনো দরখাস্ত শুনানির সময় এফিডেভিট করতে আবার কাকে লাগবে? বাদীকে লাগবে বা দরখাস্ত দরখাস্তকারীকে লাগবে, তাই না? গত জি 17/6/26 তারিখ মোকদ্দমার চূড়ান্ত শুনানির জন্য বিজ্ঞ আদালতের দিন ধার্য ছিল। উক্ত ধার্য তারিখে বাদী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আপনার এলাকার হলে আপনার এলাকার হাসপাতালের নাম দিবেন। ফলে বাদী বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদানের জন্য উপস্থিত হতে পারেননি। তার মানে চূড়ান্ত শুনানির জন্য, মানে পিএইচ পর্যায়ের মামলা। পিএইচ না হলে কিন্তু খারিজ করে না। আমরা মাঝে মধ্যে হাজিরাও জমা দিইনি পিএইচ এর আগে, যে কোনো স্টেপ, মানে এইচডির জন্য আছে বা এডিআর এর জন্য আছে, হাজিরা না দিলেও মামলা খারিজ হয় না, ক্ষতি হয় না। লিখিত জবাবের জন্য আছে, তাও কিছু হয় না। পিএইচ এবং এই পিএইচ পর্যায়ে মামলা হাজিরা না দিলে বা কোনো শুনানির জন্য আছে, হাজিরা না দিলে মামলা খারিজ হয়ে যেতে পারে। মোকদ্দমার চূড়ান্ত শুনানির জন্য ধার্য দিনে আদালতে বাদীপক্ষ গড়হাজির, গড়হাজির মানে অনুপস্থিত থাকায় জি বিজ্ঞ আদালত মোকদ্দমাটি খারিজ করে। এমত অবস্থায় হাজি খারিজ আদেশটি সরাসরি রদরহিত পূর্বক মোকদ্দমাটি পুনর্বহাল করা একান্ত আবশ্যক, অন্যথায় দরখাস্তকারী বাদী পক্ষের অপূরণীয় ক্ষতি সাধিত হবে। মামলাই শেষ, তাহলে ক্ষতি সাধিত হয়ে যাবে, তাই না? জি অন্যান্য আইনানুগ বিষয় ও বক্তব্য শুনানিকালে উপস্থাপন করা হবে। তার মানে এটা মৌখিকভাবে যেগুলো বলবো সেইটারও একটা জায়গা রাখলাম। এরপরে চলে যাই প্রার্থনায়। প্রার্থনায় এসে অতএব উপরোক্ত বিষয়াদি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে, এবার আমরা ফুট অংশে চলে আসছি বডির পরে, তাই না? জি
দরখাস্তকারী বাদী পক্ষের আর্জি খারিজ আদেশ সরাসরি রদ রহিতপূর্বক মোকদ্দমাটি পুনর্বহালের দরখাস্ত মঞ্জুর করতে বিজ্ঞ আদালতের সদয় মর্যায়। তাহলে দেখেন, প্রার্থনার এই অংশটুকু অতএব থেকে শুরু করে দরখাস্তকারী বাদী পক্ষের এতটুকু পর্যন্ত, আগেরটাতে যা ছিল এখানেও তাই। আবার কি, দরখাস্তটি মঞ্জুর করতে বিজ্ঞ আদালতের সদয় মর্যায়, এই কথাটুকুও কিন্তু একই, কিন্তু বানালাম কি জি এতটুকু, আর্জি খারিজের আদেশ সরাসরি রদরহিতপূর্বক মোকদ্দমাটি পুনর্বহালের। তো এই কথাটুকু আপনার আলাদা হবে, কারণ যে মামলা সেই মামলার বক্তব্য এখানে পেশ করতে হবে, তাই না? মানে প্রশ্ন যেটা চেয়েছে আর কি। জি। প্রশ্ন যেটা চাইবে সেটা। আর বাদ বাকি কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ফরম্যাটের ল্যাঙ্গুয়েজ। স্যার এখানে স্যার এখানে এই যে বিজ্ঞ যে যুগ্ম জেলা জজ আদালত দেয়া হলো স্যার, এটা কি প্রশ্ন অনুযায়ী দেয়া হলো না প্রশ্ন এই অনুযায়ী বিষয়ে দিতে একটু হবে, বলবেন স্যার? প্রশ্ন অনুযায়ী দিতে হবে। আমি তো ঠিক এখানে ফরম্যাট ঠিক পড়াচ্ছি আছে, ভাই, আমি তো ঠিক আছে, ফরম্যাট ঠিক আছে স্যার। পড়াচ্ছি, তাই এখানে আমি ইচ্ছা মতো দিয়েছি, প্রশ্নের ব্যাকগ্রাউন্ড দিইনি তো, জি জি ডিটেলস দিইনি। জাস্ট জি, আমি বুঝতে পেরেছি। আমি একটা পরিস্থিতি দিয়েছি, এই পরিস্থিতিতে এই দরখাস্ত করতে হয়, জাস্ট এটা। আরজিতে যেমন শেখালাম এখানেও তাই। যখন ঠিক আমরা, আছে। আবারও বলছি, যখন আমরা ওই বিগত সালের প্রশ্ন পড়বো তখন আপনারা বিষয়গুলো আরো ক্লিয়ার হবেন। এখন ফরম্যাট বোঝার চেষ্টা করেন, কোন কোড ঠিক দিচ্ছি, আছে। কি দিচ্ছি, কোন কোড দিতে হবে, কোড চুজ করার যে নিয়ম, সেটা তো আমরা গত ক্লাসে শিখিয়েছি, তাই না? জি তাহলে এখানেও আমাদের হরলফনামা দিতে হবে, ডট ডট দিয়ে দিলাম, যেহেতু এটা পিটিশন তাই আমাদের এফিডেভিট দিতে হবে। আচ্ছা, এরপরে 4, একতরফা আদেশ রদ এর দরখাস্ত মুসাবিদা। একতরফা আদেশ তার মানে এর আগে বাদীর ক্ষতি হলো, বাদী দরখাস্ত দিল, এবার বিবাদীর মামলা একতরফা হয়ে গেছে, বিবাদীর ক্ষতি হলো, এবার বিবাদী দরখাস্ত দিবে। সংক্ষুব্ধ পক্ষ কে? এবার বিবাদী, তাই না? জি। বিবাদীর অনুপস্থিতির কারণে একতরফা আদেশ হলে সেটা কি করব? এটা আমরা সরাসরি চাচ্ছি, হ্যাঁ। আচ্ছা। তাহলে এখানে দেখেন 9-13-তে একতরফা আদেশ সরাসরি রদরহিতপূর্বক পুনরায় শুনানির প্রার্থনা। তার মানে এবার বিবাদীকে লিখিত জবাব হয়তোবা দিয়েই ছিল বা দেয়নি, দেওয়ার পরেও তো একতরফা হয়ে যেতে পারে, দীর্ঘদিন যদি না আসে বা পিএইচ পর্যায়ে যদি অনুপস্থিত থাকে তাও একতরফা হয়ে যাবে, আর প্রথম থেকে যদি না আসে তাহলে তো একতরফা হবেই। বোঝা গেল? জি জি এবার দেখেন, দরখাস্তকারী এবার বিবাদী পক্ষের বিনীত নিবেদনের যে বিবাদী পক্ষ, দেখেন এবার ডানে চলে আসছে, বামে দরখাস্তকারী এবার বিবাদী, আর প্রতিপক্ষে চলে গেছে বাদী। বুঝতে পেরেছেন? জি বিবাদী সতর্কতার সাথে মোকদ্দমাটি পরিচালনা করে আসছিলেন এবং প্রতিটি ধার্য তারিখে নিয়মিত অ্যাডভোকেট হাজিরা প্রদান সহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছেন। তার মানে মামলায় এখানে লিখিত জবাবও দিয়েছে এবং হাজিরা দিয়ে আসছে। এবং এই যে একই তারিখ 17 তারিখ এখানে ব্যবহার করেছি, চূড়ান্ত শুনানির দিন ছিল, এবং এই দিনে বিবাদী হঠাৎ অসুস্থ হয়ে আদালতে উপস্থিত হয়নি এবং একতরফা দিয়ে দিয়েছে আদেশ আদালত। বুঝতে পেরেছেন? মানে জি ঠিক বাদীর উল্টোটা, যেখানে যেখানে বাদী ছিল এখানে এখানে বিবাদী দিয়ে দিলে একই দরখাস্ত, তাই না? জি জি স্যার। এমত অবস্থায় ওই যে একতরফা আদেশটি রদ্রহিত করে আবার পুনরায় শুনানির আদেশ দিলে একান্ত আবশ্যক, আর যদি না দেন তাহলে বিবাদীর অপূরণীয় ক্ষতি দিতে হবে, এই তো। এবং অন্যান্য বিষয় শুনানিকালে উপস্থাপন করা হবে। এটা ফরম্যাটের। এবার জি এ কতটুকু ফরম্যাটের, তারপরে বিজ্ঞ আদালতের মর্জি হয় এতটুকু ফরম্যাটের, তাহলে জি কতটুকু আমাদের নিতে হবে? একতরফা আদেশটি রদরহিত পূর্বক মোকদ্দমাটি পুনরায় শুনানির জন্য দিন ধার্য করতে বিজ্ঞ আদালতের মর্যায়। তাহলে এই যে পিঙ্ক হাইলাইটেড অংশটুকুই কিন্তু ভিন্নতা নিয়ে আসছে আগের ফরম্যাট থেকে, তাছাড়া কি। তাহলে যদি আপনি একটা ভালোভাবে মুখস্থ করে ফেলেন, অন্যান্যগুলো এমনি লিখতে পারবেন। বোঝা গেল? জি স্যার। আজহার সাহেব, লাইনে আসেন, কেমন লাগছে বলেন? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো লাগতেছে, অনেক কিছু বুঝতে পারতেছি। এর থেকে কি আর সহজভাবে শেখানো যায়? ড্রাফটিং যারা যারা কোর্টে যায় না তাদের জন্য জি না এনাফ, স্যার। এবং খুবই সাবলীল জি এবং স্যার। প্রাঞ্জল সহজ জি ভাষায় স্যার। লেখা। এবং প্রতিটা ড্রাফটিং এর ল্যাঙ্গুয়েজ একই রকম রেখেছি, ফরম্যাটও একই রেখেছি, যেন আপনার একটা পড়লে আরো 5টার কাজ হয়ে যায়। A+B² শিখলে এই জি স্যার। সূত্র দিয়ে আপনি হাজারো অঙ্ক করে ফেলতে পারবেন, তেমন, তাই না? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এবং আমি বুঝেও দিচ্ছি যে কোনটুকু আপনার, এই যে এই অংশটুকু পরিবর্তন হচ্ছে, হ্যাঁ,
একটু ক্লিয়ার করার চেষ্টা করছে। এখানেও আমাদের কি দিতে হবে? যথারীতি এফিডেভিট দিতে হবে বা হলফনামা দিতে হবে। হলফনামা ডট ডট দিচ্ছি, যেহেতু আগেই শেখালাম হলফনামাতে কি কি থাকে। ঠিক আছে, এবার 5 নম্বর। জি স্যার। রায়ের পূর্বে ক্রোকের দরখাস্ত মুসাবিদা। অপ্পো, অপ্পো A60, বলেন। অপ্পো A16। হ্যালো, আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। এভাবে তো সহজ, বা ওই এই পোস্টের মধ্যে যে গ্রাউন্ড গুলা দেওয়া থাকে ওইটাই তো ধরতে খুব কষ্ট হয়ে যাবে। সেটা ধরার তো ব্যবস্থা করব। এখন আপনাদের এসি রুমে বসিয়ে রেখে ট্রেনিং দেওয়া কিন্তু হচ্ছে। হ্যাঁ, এভাবে আপনি যেগুলো বুঝাচ্ছেন স্যার, এগুলা ইনশাল্লাহ খুব সুন্দর লাগে, মানে বুঝতে পারতেছি, পারবো, এভাবে দিলে তো পারবো, কিন্তু প্রশ্ন অনুযায়ী তো ধরতে পারবো না স্যার। আপনি যদি বলেন আগে ধরতে পারবো না, আপনার পরীক্ষা দেওয়ার দরকার কি? ফর্ম ফিল আপ করার দরকারই নেই আপনার। আগে ভয় পাচ্ছেন কেন? এত সহজভাবে শেখাচ্ছি, এই শেখার পরে আবার মাঠে নিয়ে যাব। প্রশ্নগুলো দেখি, ঠিক আছে, ইনশাল্লাহ স্যার পারবো। তবে আশা রাখি স্যার আপনি আপনার সব পড়ার একটা সব জিনিস সময় পারবো। সব সময় নিজেকে পজিটিভ রাখবেন, ইনশাল্লাহ পারবো। এত সহজভাবে বোঝাচ্ছি, আপনার তো সাহস তৈরি হওয়ার কথা, তাই না? কারণ মার্কেটে যে গাইডগুলো আছে, এত জটিলভাবে উপস্থাপন করা আছে, কোনো ধারাবাহিকতা নাই, কিছু নাই, র্যান্ডমলি জাস্ট বিগত সালের প্রশ্নের সমাধান করা আছে। বাজারের গাইডগুলোতে কি আছে? বিগত সালের যে প্রশ্ন, সেটার সমাধান করা আছে। তো বিগত সালের প্রশ্ন শুধু সমাধান যদি আপনি পড়েন, তাহলে মাথা মুন্ডু কিছু বুঝতে পারবেন না। আর আমি এখানে মাথা মানে হেড, পেট মানে বডি, আর পা মানে ফুট, সুন্দর করে বুঝিয়ে, এখন আবার প্রথমে আমি শেখালাম হচ্ছে বেসিক ফরম্যাট। ঠিক আছে, আরজি এবং পিটিশনের, সেটার মধ্যে পার্থক্য দেখালাম কি থাকে কি থাকে না। তারপরে আবার আমি শেখালাম যে আদালত কিভাবে চুজ করবেন, মামলার নম্বর প্রকৃতি কিভাবে চুজ করবেন, এগুলো সবই শিখালাম। শেখানোর পরে এখন আমি চলে গেছি মোটামুটি প্র্যাকটিক্যালে, তাও এটা ট্রেনিং সেশনে আছে মনে করেন। আমি বলে দিচ্ছি কখন কি দরখাস্ত করতে হয় কোন পরিস্থিতিতে। এরপরে যখন আমি রিয়েল ড্রাফটিং শেখাবো, তখন আপনার এই যে বিগত কয়েকটি ক্লাসের যে নলেজ, সেটা আপনার কাজে লাগবে। এখন ক্লাস করে যদি আপনি আমার এই গাইডটা পড়েন এবং আমার ভিডিওগুলো যদি দেখেন, আমার এই যে ভিডিওতে যে কথাগুলো বলছি আপনাদের জন্য কষ্ট করে, সেগুলো যদি বারবার পড়েন, পড়ার পরেও যদি কোনো জায়গায় প্রবলেম হয়, আমাকে মেসেজ করে সেটা আবার সলভ করে নেন, তাহলে আশা করি যে রিয়েল ড্রাফটিং বা বিগত সালের প্রশ্নের সমাধানে গিয়ে আপনাদের প্রবলেম হবে না। আমি কি সঠিক বললাম? জি স্যার। তো ধৈর্য ধরেন। হ্যাঁ, এবং যতটুকু আমার কথা হচ্ছে, আমি ট্রেনের ইঞ্জিনের মতন, আমি আপনাদেরকে টেনে নিয়ে যাব, আপনারা জাস্ট আমাকে ফলো করে আমার পিছু পিছু আসতে শুরু করবেন। এখন কোনো বগি যদি লাইনচ্যুত হয়ে যায়, কোনো বগি যদি লাইনচ্যুত হয়ে যায় বা কেটে যায়, আমার ইঞ্জিনের সাথে যুক্ত হয়ে না থাকে, সেক্ষেত্রে এই দায়িত্ব আমার না। আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে। ক্লাস না পেলে, লাইভ ক্লাস মিস হয়ে গেলে, সেটার ভিডিও রাখার ব্যবস্থা করেছি আমি, এবং প্রতিটা ভিডিও আমি আবার গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি। তো এত সুন্দর আমি ব্যবস্থা করে দিয়েছি। কেউ যদি সামান্য ইফোর্ট দেয়, গাফলতি বা অলসতা না করে, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। এবং আমার গ্রুপে প্রতিটা মেসেজ আপনাকে লক্ষ্য করতে হবে, আমি কি নোটিশ দিচ্ছি, কি করছি না কি করছি, সব সময় আপনাকে লক্ষ্য করতে হবে, সকাল বিকাল লক্ষ্য করতে হবে। তাহলে আপনার যেভাবে ক্লাসটা পরিচালিত হচ্ছে, আমি ট্রেনের ইঞ্জিনের মতন শক্তি দিয়ে টেনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আশা করি সবাই পাস করবেন, কেউ ফেল করবেন না। তাহলে রায়ের পূর্বে ক্রোক সাধারণত অর্থ আদায়ের মোকদ্দমায় হয়, মানি শুটে হয়। আর মানি শুট কোন আদালতে হয়? মানি শুটে বিশেষ মামলা অবশ্যই যুগ্ম জেলা জজ আদালতে হয়, তাই না? দেখেন জি 20 জি অবলিক 2026, অর্থ, অর্থ মানে মানি শুট। মানি শুটের মামলায় বিবাদী তার একমাত্র সম্পত্তি যদি অন্য জায়গায় বিক্রি করতে চায়, হস্তান্তর করতে চায়, তাহলে বাদীর পরে এই মামলা জিতে এই মামলায় ডিক্রি পেয়ে লাভ হবে না, কারণ বিবাদের কিছুই নাই, কি নিব? তাই রায়ের পূর্বে সম্পত্তিটা কি ক্রোক করতে হয়, তাই না? তাহলে জি বিবাদীর একমাত্র সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করলে এই পরিস্থিতিতে রায়ের পূর্বে ক্রোক করতে হয়। এমসিকিউ এ অসংখ্য শিখিয়েছে, এগুলো শিখাইনি? জি স্যার। তাহলে এটা কততে করতে হবে? আদেশ 38 বিধি 5 মতে বিবাদীর সম্পত্তি রায়ের পূর্বে ক্রোকাদেশের প্রার্থনা, এটা হচ্ছে বিষয়। এবার যথাযথ দরখাস্তকারী বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে, এই কথাটা তো ফরম্যাটের কথা, একই কথা। অত্র মোকদ্দমাটি দরখাস্তকারী বাদী বিবাদীর বিরুদ্ধে কি মামলা করেছে, মামলার কথা তো আমাকে বলতে হবে, ব্যাকগ্রাউন্ডটা কি। 2 লক্ষ জি টাকা আদায়ের জন্য বিজ্ঞ আদালতে দায়ের করেন। 2 লক্ষ টাকার মামলা তো যুগ্ম জেলা জজে। কেন? কারণ এটা মানি শুট, সাবজেক্ট ম্যাটার এখতিয়ার অনুসারে হলো। বোঝা গেল ভাই? ধরতে পারছেন?
জি জি স্যার, জি ওই যে যা তালিকায় ছিল। হ্যাঁ তালিকায় ছিল, যা বিজ্ঞ আদালতে চূড়ান্ত শুনানির জন্য আগামী 17/6/2026 তার খ্রিস্টাব্দ তারিখে দিন ধার্য আছে। তাহলে কত তারিখের দিন ধার্য আছে, কি অবস্থায় মামলা আছে বলে দিলাম। ওকে। এরপর জি মোকদ্দমার আর্জির বর্ণনা মতে বাদী ও বিবাদী উভয় ব্যবসায়িক লেনদেনের দরুন বিবাদীর নিকট বাদীর 2 লক্ষ টাকা পাওনা হয়। এই কারণেই মামলাটা হয়েছে, এটা বোঝানো হলো আদালতকে। বোঝাচ্ছি যে কি ঘটনা। আদালত সরাসরি চাইলে তবে কি মামলা বলেন, কি সমস্যা, তাহলে আমাকে আগে মামলার সামান্য ব্যাকগ্রাউন্ড বা পিছনের কথা তো বলতে হবে, তাই না, যে এই মামলা এই চাচ্ছি। জি উক্ত পাওনা টাকা পরিশোধের জন্য বিবাদীকে জানালে বিবাদী বাদীকে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করছেন। বাদী জানতে পারে যে নিম্ন তফসিল বর্ণিত বিবাদীর একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি। এই 5 কাঠা জমি কিন্তু নালিশি সম্পত্তি না। নালিশি সম্পত্তি হলেও হবে, না হলেও হবে, মানে এই মামলা নালিশি সম্পত্তি বিষয় হলেও হয়, না হলেও হয়। কারণ 5 লাখ টাকা তার কাছে পাবো, কিন্তু তার কোনো সম্পত্তি নাই, তার ব্যাংকে কোনো টাকা নাই, জাস্ট 5 কাঠা সম্পত্তি আছে। এটা যদি সে বিক্রয় করে পালিয়ে চলে যায়, তাহলে তো আর 2 লাখ টাকা আমি পাবো না, পাবো কি? তাই জি তার সেটাই। টেনশন হয়ে গেছে যে বাদী যেন সম্পত্তি বিক্রয়ের চেষ্টা করতে না পারে বা চেষ্টা করে ব্যর্থ হয়। তাহলে তিনি গোপনে বিক্রয়ের চেষ্টা করছেন। এটা কে বলছে? অ্যাডভোকেট আদালতকে বলছে, তাই না? জি এমতো অবস্থায় বাদীর ভবিষ্যতে যদি বাদী ডিক্রি পায়, তাহলে ডিক্রি জারির নিশ্চিত কল্পে মানে জারি করে 2 লাখ টাকা আদায়ের জন্য বিবাদীর উক্ত একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি রায়ের পূর্বে ক্রোক হওয়া আবশ্যক। যদি ক্রোক করা না হয় সে বিক্রি করে পালাবে। ঠিক আছে। জি আর যদি ক্রোক করা থাকে সে মামলায় কন্টেস্ট করবে, এবং ভবিষ্যতে এই ক্রোক করা সম্পত্তি কি করা যাবে, অকশনে বিক্রয় করে বাদীর 2 লাখ টাকা আদায় করা যাবে। তার মানে তার 2 লাখ টাকা যেন পাই, এই নিশ্চয়তাই সিওরিটির জন্য এই ক্রোক করা, যেটা রায় মামলা চলাকালীন কিন্তু এই দরখাস্ত করতে হয়, তাই না? জি অন্যথায় দরখাস্তকারী বাদী পক্ষের অপূরণীয় ক্ষতি সাধিত হবে। এই দরখাস্ত করলে যদি বাদী বলে যে আমি 2 লক্ষ টাকা আদালতে কি দিচ্ছি, জমা দিয়ে দিচ্ছি জামানত হিসাবে, যদি আমি হেরে যাই 2 লক্ষ টাকা বাদী নিয়ে নেবে, তাহলে কিন্তু আর ক্রোক করবে না। করবে কি? সেটাই। বাদীর ক্রোক করার দরকারও নাই, 2 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, বাদী তখন নিশ্চিন্তে ঘুমাবে। এবং মামলা অ্যাডভোকেটকে বলবে স্যার ভালো করে দ্রুত শেষ করেন, মামলা শেষ হলেই আমি 2 লাখ টাকা পেয়ে যাব, কারণ অলরেডি আদালতে জমা দিয়েছে। আদালতে টাকা জমা দেওয়ার পদ্ধতি কি? ব্যাংকে জমা দিয়ে সেটার চালানের কপি কোথায় দিতে হয়? আদালতে জমা রাখতে হয়। জি অন্যান্য আইনানুগ বিষয় ও বক্তব্য শুনানিকালে উপস্থাপন করা হবে। এরপরে আমরা কি করব? অতএব উপরোক্ত বিষয়াদি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে দরখাস্তকারী বাদী পক্ষের দানে বিজ্ঞ আদালতের মর্জি হয়। কি দানে? মাঝখানে আমরা ভিন্ন কাল ইউজ করি। বাদী পক্ষের আনিত দরখাস্ত, আনিত মানে কি, যে দরখাস্ত এনেছি, হ্যাঁ, একটু ল্যাঙ্গুয়েজের জি সামান্য ভিন্নতা নিয়ে আসছে, মঞ্জুর করে বাদীর ভবিষ্যৎ ডিক্রি জারি নিশ্চিত কল্পে মানে নিশ্চিত করার জন্য। নিশ্চিত কল্পে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে যদি কষ্ট হয় বলবেন নিশ্চিত করার জন্য, বা জারি করে টাকা আদায়ের জন্য বিবাদীর উক্ত একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি রায়ের পূর্বে ক্রোকাদেশ। ক্রোকাদেশ মানে ক্রোকের আদেশ। ক্রোকাদেশ একসাথে করে মানে সমাসবদ্ধ শব্দ করা হয়েছে। এই বাংলা ব্যাকরণ পড়েননি সমাস? জি স্যার। ক্রোক যোগ আদেশ, ক্রোকাদেশ, ঠিক আছে। জি কিছু সমাসবদ্ধ শব্দ ব্যবহার করলে ল্যাঙ্গুয়েজের মাধুর্য বেড়ে যায়, তাই না? জি জি স্যার। এটা যেহেতু আপনার সম্পত্তি, কোন সম্পত্তি আমাকে কি করতে হবে? ক্রোক করতে হবে, ওই সম্পত্তির কিন্তু তফসিল দিতে হবে, না হলে তো আদালত বুঝতে পারবে না, তাই না? জি এবং ওই সম্পত্তির চৌহদ্দি দিতে হবে এবং হলফনামা দিতে হবে। তাহলে এখানে দেখেন সম্পত্তির তফসিল চৌহদ্দি আমাকে দিতে হবে, কারণ আমি 5 কাঠা জমি কি করব, ক্রোক করতে চাচ্ছি। তাহলে যদি ক্রোক আদেশ মঞ্জুর হয় এবং এই যে ক্রোকের প্রসিডিউর বা প্রক্রিয়া শুরু হয়ে যায়, সেক্ষেত্রে তফসিল তো লাগবে কোন সম্পত্তিতে যাবে আদালত, তাই না? জি আদালতের যে যারা কমিশনার তারা যাবে, সরকারি সার্ভেয়ার যাবে, তারা যে ক্রোক করবে, পুলিশ যাবে। এরপরে 6 নম্বর পিটিশন। বাদীপক্ষে সময় ও মুলতুবি এর জন্য দরখাস্ত মুসাবিদা, টাইম পিটিশন দেওয়া হয় যে স্যার আজকে তো পিএইচ এর জন্য আছে, কিন্তু বাদী এই কারণে আসতে পারছে না, দয়া করে সময় মঞ্জুর করেন। টাইম পিটিশন যখন বাদী পক্ষে শুনানি মুলতবি করা প্রয়োজন। এখন বাদী আদালতে উপস্থিত নাই, বাদী যদি আদালতে উপস্থিত না থাকে তাহলে এই এই জায়গায় কিন্তু দেখেন হলফনামা বা এফিডেভিট করার জন্য কেউ নাই। তাই টাইম পিটিশনে এমন একটা পিটিশন যে পিটিশনে কি লাগে না, হলফনামা বা এফিডেভিট লাগে না। কারণ হলফনামা বা এফিডেভিট করার জন্য বাদী যদি আসতেই পারতো, তাহলে তো টাইম পিটিশন দেওয়ারই দরকার হতো না।
বুঝতে পারলেন? জি 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 মনে স্যার। রাখবেন শুধুমাত্র টাইম পিটিশনে হলফনামা লাগে না। বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালত সদর রাজশাহী, মোকদ্দমা নাম্বার দিয়ে দিলাম। অপ্র বাদী দরখাস্ত করছে, প্রতিপক্ষ বিবাদী। 17-1 17তে অ্যাডজর্নমেন্ট বা মুলতবি বিষয়ে সমস্ত বিধানগুলো আছে না? জি স্যার। 17-1-3 এবং 4 আছে। রিসেন্টলি আবার অ্যামেন্ডমেন্ট হয়ে 6 থেকে 4 বার দেওয়া হয়েছে, তাই না? জি মতে বাদী পক্ষে শুনানির জন্য সময়ের প্রার্থনা। দরখাস্তকারী বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে একই ল্যাঙ্গুয়েজ। অত্র মোকদ্দমাটি দরখাস্তকারী বিবাদীর বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের জন্য এসআর অ্যাক্টের 9 ধারায় বিজ্ঞ আদালতে দায়ের করেছেন। কি মামলা সেটা বলে দিলাম। অদ্য মোকদ্দমাটি, অদ্য মানে আজ, অদ্য মানে আজ, আজ লিখলেও হবে। আজ মোকদ্দমাটি চূড়ান্ত শুনানির জন্য বিজ্ঞ আদালতের দিন ধার্য আছে, কিন্তু বাদী অসুস্থতার কারণে অদ্য মানে আজ বিজ্ঞ আদালতে শুনানির জন্য উপস্থিত হতে পারেননি। এমত অবস্থায় বাদী পক্ষে শুনানির জন্য অপর একটি দিন ধার্য হওয়া একান্ত আবশ্যক। মানে আরেকটা দিন দিয়ে দেন, ওই দিন এসে আমরা শুনানি করব। বাদী আসবে, আগে সুস্থ হোক। অন্যথায় দরখাস্তকারী বাদী পক্ষের অপরিণয় ক্ষতি সাধিত হবে। যদি এই দরখাস্ত মঞ্জুর না হয় তাহলে তো মামলা খারিজ হয়ে যাবে। বুঝতে পারেননি? জি জি আর মামলা খারিজ হলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে না? অন্যান্য আইনানুগ বিষয় ও বক্তব্য শুনানিকালে উপস্থাপন করা হবে। এখানে আমাদের বক্তব্য কি? বাদী পক্ষের সময়ের প্রার্থনাটি মঞ্জুর করে শুনানির জন্য অপর একটি দিন ধার্য করতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। ঠিক আছে, প্রার্থনার মধ্যেও কিন্তু মিল আছে, একই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি যেন আপনাদের মনে রাখতে বিশেষ সুবিধা হয়। 8, এবার বিবাদী পক্ষে লিখিত জবাব দাখিলের জন্য সময়ের প্রার্থনা। বিবাদী পক্ষ মামলার সমন পেয়ে আদালতে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পর কি করছে? যে স্যার আজকে আমরা ওকালতনামা দিয়ে হাজির হলাম এবং একটা টাইম পিটিশন দিচ্ছি, একটা অন্তত সময় দেন, বিবাদী পক্ষের সাথে আমরা বসি, কাগজপত্র কিছু লাগবে সেগুলো নিয়ে বুঝে, তার থেকে মামলার ফ্যাক্ট বুঝে তারপরে আমরা আগামী ধার্য তারিখে লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট দিয়ে দেব। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা যারা বিবাদী পক্ষে মামলা গ্রহণ করি, সমন দিয়েছে, মামলার তারিখ আছে, মনে করেন যে যেদিনে, ওই তারিখে 2-1 দিন আগে আমাদের কাছে আসে। তো 2-1 দিন আগে যদি বিবাদী আসে, এই 2-1 দিনে আমরা কিভাবে এই লিখিত জবাবের মতো একটা কঠিন জিনিস রেডি করব? টাফ না? জি জি, সেজন্য সময় দরখাস্ত অবশ্যই করা লাগে। হ্যাঁ, তাই আমরা 90% ক্ষেত্রে আমরা অ্যাডভোকেটের সময়ের প্রার্থনা করি। কারণ আমরা ফ্রি ফ্রি তো 4টা পাবো, তাই না? করতে সমস্যা কি? সেটাই। কারণ এটা পিএইচ এর আগে না, পিএইচ এর আগে 4টা পাবো না, আগে 6টা ছিল, 4টা জি পাবো। জি তো অনেক জি সময় 4টা পর্যন্ত নেওয়া যায়। যখন বিবাদী পক্ষের লিখিত জবাব প্রস্তুত ও দাখিলের জন্য সময় প্রয়োজন, তাহলে এটা 17-1 করতে হবে। অদ্য মোকদ্দমার এখানে বিবাদী পক্ষে বিনীত নিবেদন জবাব দাখিলের জন্য দিন ধার্য আছে। বিবাদী পক্ষ সম্প্রতি সমন প্রাপ্ত হয়ে অদ্য বিজ্ঞ আদালতে হাজির হয়েছেন, আজকে হাজির হলো এবং কিছুদিন আগেই সম্প্রতি সমন পেয়েছেন। প্রয়োজনীয় দলিলপত্র সংগ্রহ করে পরবর্তীতে লিখিত জবাব দাখিল করবে। এমত অবস্থায় বিবাদী পক্ষে লিখিত জবাব দাখিলের জন্য অপর একটি দিন ধার্য হওয়া একান্ত আবশ্যক, অন্যথায় দরখাস্তকারী বিবাদী পক্ষের অপরিণয় ক্ষতি সাধিত হবে। শুনানিকালে উপস্থাপন করা হবে অন্যান্য কথা। তাহলে কি চাচ্ছি? বিবাদী পক্ষের লিখিত জবাব দাখিলের জন্য সময়ের দরখাস্ত মঞ্জুর করতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। আচ্ছা, এখানে যে দরখাস্ত দিচ্ছি এগুলো এগুলো আমার একেবারে রিয়াল দরখাস্ত, বুঝতে পেরেছেন? জাস্ট আচ্ছা একটু আমি মামলার নাম্বার টাম্বার পরিবর্তন করেছি। এবং রিয়াল দরখাস্ত এতটুকুই হয়, এর থেকে বড় দরকার হয় না, এর থেকে দরকার হয় না। রিয়াল দরখাস্ত এই সামান্য হয়, টাইম পিটিশন ছোটই হয়। টাইম আচ্ছা পিটিশনের যদি আসে আপনাদের 5 নম্বরে আসলে এটা লেখাটা আপনাদের ফরজ, তো 5-এ 5 পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এভিডেভিটও লাগছে আচ্ছা না। এরপরে 9 নম্বর পিটিশন, বাদী পক্ষে রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের জন্য দরখাস্ত মুসাবিদা। খুবই ইম্পর্টেন্ট, তত্ত্বাবধায়ক নিয়োগ করতে হয়, রিসিভার নিয়োগ করতে হয়, আমরা বারবার পড়েছি এমসিকিউ এ, জি তাই না? জি স্যার। যখন বাদী পক্ষে কোনো সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করা প্রয়োজন। কেন প্রয়োজন? আপনি যখন প্রশ্ন পড়বেন তখন বুঝতে পারবেন কেন প্রয়োজন, তাই না? জি কোন পরিস্থিতিতে এই দরখাস্ত করতে হবে আমি সেটা বলে দিয়েছি। এবং এই স্টাইলে আমি যে করেছি এটা আপনাদের উপকারের জন্য। আপনি অ্যাট এ গ্ল্যান্স অনেকগুলো পিটিশন দেখতে পাচ্ছেন এবং আপনি আপনার মাথায় ঢুকে যাচ্ছে। ঠিক আছে, অনেকটা ট্রেনিং হয়ে যাচ্ছে আপনাদেরকে। জি জি অনেক অনেকেই সিভিল কোর্টে প্র্যাকটিস 5 বছর করার পরও এত কিছু এভাবে বুঝতে পারে না, এত কিছু গুছিয়ে তারা উঠতে পারে না। তারপরেও আপনাদেরকে আমি শিক্ষানবিশকালে এটা দিয়ে দিচ্ছি, কারণ এবার
আমার ধারণা প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিংই আপনাকে পার করবে, যেমন অ্যানালিটিক্যাল প্রশ্ন এমসিকিউ হয়েছে তেমন। তো এখানে আদেশ 40 বিধি একমতে বাদী পক্ষের রিসিভার নিয়োগের প্রার্থনা। আদেশ 40-এ আছে তাই না? 38-এ হচ্ছে রায়ের পূর্বে ক, 39-এ হচ্ছে ইনজাংশন, অস্থায়ী নিষেধাজ্ঞা, 40-এ হচ্ছে রিসিভার। এভাবে মনে রাখবেন, হ্যাঁ। জি স্যার। তাহলে মামলা করেছে বাদী বিবাদীর পক্ষে এই 9 ধারায়। দখল উদ্ধারের নালিশি সম্পত্তিতে একটি আম বাগান আছে, বর্তমানে প্রতিটি আম গাছে প্রচুর পরিমাণে আম আছে, যেহু যেগুলো পেড়ে বাজারে বিক্রয় এবং সমস্ত আম বাগান দেখাশোনা করার জন্য, সমস্ত আম বাগান দেখাশোনা করা এবং যে আমগুলো এখন ধরে আছে, এখন তো আমের সিজন তাই না, জি সেগুলো আবার পেড়ে বাজারে বিক্রয় করতে হবে। তাহলে এই কাজের জন্য রিসিভার নিয়োগ করা একান্ত আবশ্যক, অন্যথায় বাদীপক্ষের ক্ষতি সাধিত হবে। কি হতে পারে? বিবাদী আম পেড়ে নিয়ে চলে যেতে পারে, এক। দুই, ওই আমগুলো যদি উভয় পক্ষ যদি ইনজাংশন নেওয়া হয়, তাহলে বাদু তো ওই আমটা পাড়তে পারবে না, তাহলে আম পেড়ে নষ্ট হয়ে যাবে তাই না। আবার জি ওই আম গাছগুলো কেটে ফেলতে পারে বিবাদী, ক্ষতি সাধন করতে পারে, গাছের ডাল কেটে ফেলতে পারে। তাহলে এটা আমিও যাব না, বিবাদীও যাবে না, একজন রিসিভার তৃতীয় পক্ষ দিয়ে দেন, এলাকার মেম্বার বা চেয়ারম্যানকে দেন। মেম্বার চেয়ারম্যান আমগুলো বিক্রয় করে কি করুক, কত টাকা হলো আদালতে জমা দিক এবং বাগানগুলো দেখাশোনা করুক, যেন যতদিন মামলা চলে ততদিন আমরা নিশ্চিন্ত থাকি এই সম্পত্তি নিয়ে। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। জি তবে বাস্তবে এতটুকু, এর থেকে একটু দরখাস্ত বড় হয় রিসিভার নিয়োগের, আমরা এতটুকুই দিয়েছি, এনাফ। তাহলে আমরা এখানে কি বলবো? বাদীপক্ষে একজন রিসিভার নিয়োগ করতে বিজ্ঞ আদালতের সহজে মর্জি হয়। ঠিক আছে, হলফনামা দিতে হবে এখানে, কারণ এখানে তো বাদী উপস্থিত হয়েছে। দিস ইজ নট টাইম পিটিশন, ওকে। অতএব হলফনামা হবে, জি টাইম পিটিশনে শুধু হলফনামা হবে না। লিখে নিতে পারেন কোথাও। 10, তামাদি আইনের 5 ধারা মতে বিলম্ব মওকুফের দরখাস্ত। তাহলে আমরা সিপিসির যত পিটিশন সব শেষ করলাম। এর বাইরে কি পিটিশন হয় না হয়? আপনাদের এত লাগবে না, যতটুকু সম্ভব আসার মতন ততটুকু দিলাম। অ্যাডভান্স লেভেলে যেগুলো পিটিশন জটিল সেগুলো দিলাম না। তাহলে তামাদি আইনের কখন 5 ধারা পিটিশন করতে হয়? যখন খারিজ আদেশ রদের দরখাস্ত করতে বিলম্ব হয়। তাহলে আমরা খারিজ আদেশ রদ করতে চাচ্ছি, তাই 5 ধারায় বিলম্ব মওকুফ চাচ্ছি। আপিলের ক্ষেত্রে হতে পারে, রিভিশনের ক্ষেত্রে হতে পারে। তামাদি আইনের 5 ধারা যে যে ক্ষেত্রে প্রযোজ্য, 5 ক্ষেত্রে প্রযোজ্য তাই না। জি স্যার। যুগ্ম জজ দিয়েছি, মিস কেস হবে, এখানে মিস মোকদ্দমা নাও। রায়হান ভাই আপনি দাগ দিয়ে দিলেন। আচ্ছা, তাহলে এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করতে হবে। যখনই আপনি বিলম্ব মওকুফ চাইবেন তামাদি আইনের, তখন এখানে মূল মামলা, এখানে মিস, এখানে সানি মামলা করছেন আপনি, হ্যাঁ সানি মামলা নাম দিতে হবে। হ্যাঁ, যদি এই ধরনের পিটিশন হয়, আপনি শুধু মিস, আচ্ছা এখানে মিস যদি দেন, মিস মোকদ্দমা দিলেও হবে, মিসের সাথে সানি দিলে আরো পারফেক্ট হয়। মানে একেবারে বাস্তব পিটিশন আলোকে দিচ্ছি। এবং ব্র্যাকেটে আপনি মূল মোকদ্দমা নম্বর 166/2024 অপ্র গত 6/5/2026 তারিখে খারিজকৃত। মানে একটা মামলা এই তারিখে ধার্য তারিখ ছিল, খারিজ হয়ে গেছে, আপনি কি করছেন? এই খারিজ সরাসরি রদ রহিত করবেন, কিন্তু রদ রহিত করতে 1 মাসের মধ্যে আসতে হয় না এফিডেভিট জি দিয়ে, জি মনে পড়ছে? 1 মাসের মধ্যে জি আপনি স্যার। আসতে পারেননি, আপনার দেরি হয়ে গেছে আরো এক্সট্রা 20 দিন। 1 মাসের মধ্যে যদি আসতে না পারেন, আরো যদি দেরি হয়ে যায়, তাহলে ওই 1 মাস তো যুক্ত হবে, আরো 20 দিন যুক্ত করে 50 দিনের আপনাকে বিলম্ব চাইতে হবে। মনে করেন 31তম যদি আপনি দিনে আসেন, পয়েন্ট টু বি নোটেড, 30 দিনের মধ্যে জি দরখাস্ত করতে হয়, কিন্তু আপনি 30 দিন পার করে 31তম দিনে যদি আসেন, তাহলে আপনি একদিনের মকুব চাইলে হবে না, 31 দিনের মকুব চাইতে হবে। তার মানে আপনার যে 30 দিন সময় হয়েছিল, ওই সময়টুকু আপনি কেন দেরি করলেন সেটা বলতে হবে। আমি কি জি জি বোঝাতে পারলাম? জি জি স্যার। আপনি যদি 35তম দিনে আসেন, আপনাকে 35 দিনের মকুব চাইতে হবে, ওই 30 দিন মাইনাস করলে হবে না। মানে অরিজিনাল 30 দিন, যেই 30 দিনটা তা আমাদের অরিজিনাল মেয়াদ ছিল, ওই সময়টাও তখনও আপনাকে বিলম্ব চাইতে হবে। আমি কি বোঝাতে পারলাম? জি জি স্যার। লিমিটেশন অ্যাক্ট এর 5 ধারা বিধান মতে 50 দিনের বিলম্ব মৌকুফের প্রার্থনা, 5 ধারা মতে। এই 50 দিন মানে আসলে 30 দিন অরিজিনাল সময়, আরো 20 দিন বিলম্ব হয়ে 50 দিন পরে আসছে। কোন তারিখ থেকে? এই যে 6/5/2026 তারিখ থেকে 50 দিন পরে আসছে। বুঝতে পেরেছেন? জি স্যার। দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন এই যে, এত তারিখের চূড়ান্ত শুনানি দিন ধার্য ছিল, কিন্তু বাদী সড়ক দুর্ঘটনায় আহত হয়, হ্যাঁ দুর্ঘটনার শিকার হয়ে সেদিন শুনানি করতে পারেনি বলে মামলা খারিজ হয়ে ডিসমিস হয়। হ্যাঁ, এবার বাদী দীর্ঘদিন অসুস্থ ছিল,
সড়ক দুর্ঘটনা হলে তো মানুষ তাড়াতাড়ি সুস্থ হয় না, হয় কি? জি জি এটা তো সর্দি জ্বর না। সর্দি জ্বর হলে যে 5 দিনে ঠিক হয়ে গেল, সড়ক দুর্ঘটনা না। তার মানে আপনাকে এখানে অসুস্থতার একটা ভালো বাহানা করতে হবে, তাই না? জি তাহলে 50 দিন সে কি বিলম্ব হলো চিকিৎসা করার পর আসার পর। এমত অবস্থায় 50 দিনের বিলম্ব মওকুফ একান্ত আবশ্যক, অন্যথায় দরখাস্তকারী বাদী পক্ষের অপূরণীয় ক্ষতি সাধিত হবে। মৌখিকভাবে উপস্থাপন করা হবে। অতএব 50 দিনের বিলম্ব মওকুফ করে মিস কেসটি গ্রহণ করে বিজ্ঞ আদালতের গ্রহণ গ্রহণ করতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। ঠিক আছে? বোঝা গেল জি 5 ধারা দরখাস্তের ফরম্যাট এটা। এইভাবেই হবে বাস্তবে। এই ছোটখাটো দরখাস্ত হয়, এতটুকুই হয়, বেশি বড় হয় না। এখানে হলফনামা দিতে হবে, কারণ এবার এই 50 দিন পর কিন্তু বাদী আসছে আদালতে সুস্থ হয়ে। হয়তোবা তার কি ন্যাংড়াতে ন্যাংড়াতে আসছে, যেহেতু পা ভেঙে গেলে কি আপনাদের পা বাদী উপস্থিত হচ্ছে আর কি, এই জন্য বাদী হলফনামা উপস্থিত লাগবে। হয়েছে, তাই এফিডেভিট লাগবে। মানে যেভাবে হোক পট্টি টটি লাগিয়ে ট্রেচার পরে জি জি ন্যাংড়াতে ন্যাংড়াতে খোঁড়াতে খোঁড়াতে হলেও আসতে হবে তাকে। এই দরখাস্ত এফিডেভিট ছাড়া হবে না। এবার 11 তামাদি আইনের 5 ধারা মতে বিলম্ব মওকুফে দরখাস্ত। ঠিক আছে? এটা যখন বাদী বিবাদী পক্ষে কোনো আপিল, রিভিউ বা রিভিশন দায়ের করতে হয়। 5 ধারায় কিন্তু এবারে মানে পরিস্থিতি ভিন্ন। বুঝতে পেরেছেন? জি তাহলে এখানে মামলা নাম্বার দিলাম, এবার আপিল নাম্বার দিলাম। এবার কিন্তু মিস কেস আমি করছি না, কারণ এটা আলাদা আপিল নাম্বার হচ্ছে, এবং আপিল নাম্বারটা আমি যেদিন আপিল দাখিল করব, আবারও বলছি, যেদিন আপিল, রিভিউ বা রিভিশন দাখিল করব, সেদিনকে আমি কি করব? এই 5 ধারা দরখাস্ত দেবো, কারণ আমার 50 দিন বিলম্ব হয়েছে। যেটা করার দরকার জি ছিল আমার 7 দিনের মধ্যে, আমি আরো 43 দিন বাড়তি নষ্ট করেছি। তাই আমাকে কি করতে হচ্ছে? পুরো 50 দিন মওকুফ চাইতে হচ্ছে। তাহলে এখানে আপিল নাম্বার ফাঁকা রাখতে হবে, কারণ আপিলটা এই পিটিশনের আপিলের যে মেমোরেন্ডাম অফ আপিল, এর সাথে কিন্তু এই পিটিশন অ্যাড করে দিতে হচ্ছে। এবং যেদিন অ্যাডমিশন হিয়ারিং হবে আপিলের, সেই দিনই এই তামাদির শুনানিটা করতে হয় বাধ্যতামূলকভাবে। আপিল শুনানির দিন অবশ্যই বিজ্ঞ আদালত, জেলা জজ কি করেন? বলে যে আপনার তামাদি আছে নাকি, তামাদি সংক্রান্ত বিধান থাকলে, তামাদি মওকুফ চাইলে, তামাদি কেন আপনি দেরিতে আসলেন সেটা ব্যাখ্যা করেন। তার মানে এটার ফ্যাক্ট আচ্ছা আপনাকে বলতে হয়। এবং দেখেন এখানে জেলা জজ আদালত দিয়েছে, আপিল সাধারণত জেলা জজ আদালত অথবা হাইকোর্টে হতে হবে, তাই না? জি জি তাহলে আমরা একটা জেলা জজ আদালত দিয়েছি, আদালতের নাম আপিল, তাই জেলা জেলা জজ হচ্ছে। বুঝতে পারছেন কেন নিম্ন আদালতে হচ্ছে না? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, কারণ উচ্চ এটা আপিল, আদালতই হবে এখন। উচ্চ আদালতে আপিল করতে হয়। তাই এখানে আদালতের নাম আপনাকে ওয়াইজলি চুজ করতে হবে। মানে এটা চয়েস অফ ফোরাম। হ্যাঁ, চয়েস অফ কোর্ট। ফোরাম মানে কি? কোর্ট, তাই না? জি সূত্র মামলা নম্বর, তাহলে মূল মামলা নম্বর বা সূত্র, এই মূল মামলার বিরুদ্ধে আপিল করছি, তাই না? 11-26-এর বিরুদ্ধে আপিল করছি, আপিল নম্বর এত। আচ্ছা, এবার আপিলকারী, বিবাদী, রেসপন্ডেন্ট হচ্ছে বাদী। মানে বাদী কিন্তু মামলায় জিতে গেছে, এবার বাদীর মামলা ডিক্রির বিরুদ্ধে আপিল করছে, এবার বিবাদী করছে কি? আপিল, তাই না? আপিলকারী। তাহলে লিমিটেশন অ্যাক্টের 5 ধারা বিধান মতে 50 দিন বিলম্ব চাচ্ছি। আপিলকারী পক্ষে বিনীত নিবেদন এই যে, এবার দরখাস্ত করি না, আপিলকারী বলতে হবে। বিজ্ঞ নিম্ন আদালত তর্কিত আদেশটি 25-3-2026 তারিখে প্রদান করেছেন। তর্কিত আদেশ মানে যে আদেশে এই বিবাদী সংক্ষুব্ধ হয়েছেন, মানে বাদীকে ডিক্রি দিয়ে দিয়েছে, যেটা বিবাদীর পছন্দ হয়নি, তাই বলছে এটা তর্কিত আদেশ। নিম্ন আদালতের আদেশ তর্কের সৃষ্টি করেছে, তাই আমি সংক্ষুব্ধ। বুঝেছেন? জি অত্র আপিল মোকদ্দমাটি রায়ের দায়ের করতে 50 দিনের বিলম্ব হয়েছে বিধায় নিম্নলিখিত হেতুবাদে আপিলকারী পক্ষ 50 দিনের তামাদি মওকুফের প্রার্থনা করছেন। এখানে হেতুবাদ দিতে হবে। যেহেতু আপিলকারী দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং দরখাস্ত আইনজীবীর সাথে কোনো যোগাযোগ করতে পারেননি, যেহেতু তর্কিত আদেশটি জাবেদা নকলের আবেদন করতে কিছু দিন বিলম্ব হয়, যেহেতু আইনজীবীর সাথে পরামর্শ প্রয়োজনীয় দলিলপত্র সংগ্রহ ও আপিল প্রস্তুত করতে আরও বিলম্ব হয়, এই সব মিলে 50 দিন বিলম্ব হয়েছে, এটা মওকুফ করে আপিলটি গ্রহণ করেন। এখানে লিখছি, দেখেন কি? মওকুফ করে আপিল মোকদ্দমাটি গ্রহণ করতে বিজ্ঞ আদালতের সদমর্জি হয়। কারণ বিলম্ব মওকুফ হলেই কেবল আপিল গৃহীত হবে, না হলে আপিল সরাসরি ডিসমিস হয়ে যাবে, সামারি ডিসমিস। বুঝতে পেরেছেন? জি 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 তার মানে আপিলটা গ্রহণের পূর্ব শর্তই হচ্ছে তামাদির 50 দিনের যে বিলম্ব সেটা মওকুফ, যেটা 5 ধারায় আপনাকে দিতে পারে। 5 ধারার মেয়াদ আপিল, রিভিউ, রিভিশন, তারপর লিভ লিভ টু টু আপিল, আপিল অন্যান্য এবং দরখাস্ত। এবং অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে এই 5 ক্ষেত্রে প্রযোজ্য। মনে পড়ছে? জি জি স্যার। তামাদি আইনের 5 ধারা, সেটার এবার প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন। এখানে হলফনামা দিতে হবে।
যেহেতু এটা একটি দরখাস্ত, তাই না? জি এবার 12 ধারা, তামাদি আইনের 14 ধারার মধ্যে বিলম্ব মওকুফের আবেদন। 14 ধারায় অন্য আদালতে ভুলক্রমে থাকে, বাদী সরল বিশ্বাস মাস্ট থাকতে হবে, সরল বিশ্বাস ছাড়া কিন্তু দিবে না। ভুলক্রমে কোনো দেওয়ানি মূল মোকদ্দমা কি করেছেন, এখতিয়ারবিহীন আদালতে দায়ের করে এবং যখন আর্জি ফেরত আসে, কিছুদিন পরে জানতে পারলো এটা ভুল আদালতে আসছে, তখন বললো আপনি লার্নেড ভুল আদালতে মামলা নিয়ে আসছেন, দ্রুত চলে যান ওই অমুক আদালতে। তখন তো মাথায় হাত, এতদিন তো ভুল আদালতে এসে বসে আছে, তাই না? তখন জি জি মোকদ্দমাটি দায়েরের প্রকৃত মেয়াদ অতিবাহিত হয়ে গেছে, তার মানে তামাদিতে বারিত হয়ে গেছে। এরপর আমরা কি করব? 14 ধারা বিধান মতে 8 দিনের বিলম্ব মওকুফের প্রার্থনা করব। অল্প দিনের বিলম্ব দেখাবো, হ্যাঁ, বেশি দিন দেখালেও জি সমস্যা নেই। 19/6/2026 তারিখে 19/6 দিয়েছি কারণ আপনাদের পরীক্ষার কাছাকাছি একটা ডেট দিয়েছি। এবং দেখেন প্রতিটা ড্রাফটিংয়ে কিন্তু আমি রিসেন্ট ডেট দিয়েছি। আর যেগুলো আমার আগের যে ফাইনাল টাচ প্রথম এডিশন, সেগুলো সব 25 সালের ডেট দেওয়া ছিল। এবার আপনাদের 26 সালে পরীক্ষা হচ্ছে, তাই 26 সালের ডেট, মানে আপডেট করেছে, এটা বোঝাই যাচ্ছে, তাই না? জি বাদী সরল বিশ্বাসে ভুলক্রমে এখতিয়ারবিহীন আদালতে অর্থাৎ বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালত পুঠিয়া রাজশাহীতে অত্র মোকদ্দমাটি দাখিল করেন। আর আমি কোথায় করতে হবে? সদরে করতে হবে, মানে সম্পত্তি সদরের মধ্যে পড়েছে, কিন্তু পুঠিয়াতে আমরা দাখিল করে দিয়েছি। বুঝতে পেরেছেন? জি জি গত অনেক সময় দেখেন যে মেট্রোপলিটন এলাকা কিন্তু বৃদ্ধি পায়। যেমন আমাদের অদ্ভুত একটা এলাকায় আমরা আছি, আমাদের যে উপজেলা সেটা পুঠিয়া, রাজশাহী। আচ্ছা পুঠিয়া রাজশাহী, রাজশাহীর পুঠিয়া উপজেলা, কিন্তু আমাদের থানা আবার বেলপুকুর, বেলপুকুর আবার আরএমপি মানে মেট্রোপলিটন পুলিশ রাজশাহী। মানে আমাদের থানা পড়ে গেছে মেট্রোপলিটন এলাকায় এবং আমাদের সম্পত্তি পড়ে গেছে পুঠিয়া উপজেলায়। মানে আমরা 2 in 1 সুবিধা ভোগ করছি। জি 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 তবে এলাকায় থানা হলে আরো ঝামেলা বেশি, মামলা বেশি হয়, এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তবে অ্যাডভোকেট জি হিসাবে মামলা বেশি হলে আমাদের অবশ্যই ইনকাম বাড়ে। যদিও এরকম চিন্তা করা ঠিক না। একজন ডাক্তার যদি চিন্তা করে মানুষ অসুস্থ হোক আমার ইনকাম হবে, এটা অনৈতিক। তেমন একজন অ্যাডভোকেট চিন্তা করুক খালি মামলা ঝামেলা লেগে থাকুক আমার ইনকাম হোক, এটা অনৈতিক, তাই না? জি জি স্যার এমন চিন্তা করাটা কি নৈতিক বহির্ভূত, নৈতিকতা বহির্ভূত। 26/6/2026, দারুণ ডেট দিয়েছি দেখেন, 6/6/6 জি তারিখ। বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালত পুঠিয়া রাজশাহী অত্র মোকদ্দমাটি আর্জি ফেরত দেন। তাহলে এই মামলার আর্জি ফেরত দিল এই তারিখে। বর্তমানে নতুন করে মোকদ্দমাটি দায়ের করতে গেলে তামাদিতে বারিত হয়ে যায়, তার মানে যে সময় ছিল 8 দিন পার হয়ে গেছে ইওর অনার। যেহেতু আমি ভুল আদালতে ছিলাম, এখতিয়ারবিহীন আদালতে ছিলাম, তাই এই 8 দিনের বিলম্ব 14 ধারা অনুসারে মওকুফ করেন। এটা কিন্তু 5 ধারাতে করলে কিন্তু 0 দিয়ে দিব। যদি এখতিয়ারবিহীন আদালতে যে সময় নষ্ট হয় এবং তামাদিতে বারিত হয়, এটা এটা কিন্তু 14 ধারা হবে মূল মামলা 14 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। মূল মামলা জি কিন্তু জি 5 ধারার ক্ষেত্রে মূল মামলা কিন্তু প্রযোজ্য না। জি এর জন্য মূল মামলার ক্ষেত্রে 5 ধারা বিলম্ব মওকুফ দিবেই না। আর এটা মেন জি শুটের ক্ষেত্রে কিন্তু 14 ধারা প্রযোজ্য। বুঝতে পেরেছেন? কারণ ভুল হতেই পারে, তাই না? তাহলে অতএব 8 দিনের বিলম্ব মওকুফ করে মোকদ্দমাটি গ্রহণ করতে বিজ্ঞ আদালতের সজায় মর্জি হয়। তো আমরা পড়ছিলাম তামাদি আইনের 14 ধারা কখন, যখন সরল বিশ্বাসে বাদী ভিন্ন আদালতে এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করে, করে মামলার তামাদির মেয়াদ বারিত হয়ে যায়। যদি তামাদির মেয়াদ থাকে তাহলে তো 14 ধারায় দরখাস্ত ছাড়াই অন্য আরেকটা আদালতে দেওয়া যাবে, তাই না? জি ইন দ্য মিন টাইম যদি অন্য আদালতে মামলা থাকা অবস্থায়, ভুল আদালতে মামলা থাকা অবস্থায় সময় চলে যায়, সেক্ষেত্রে 14 ধারায় মামলার কি করা যাবে? বিলম্ব মকুব চেয়ে নেওয়া যাবে। জি এটা কিন্তু 3 ধারার অনেকটা বিপরীত, তাই না? জি স্যার 3 ধারাতে একদম স্ট্রিক্ট করাই যাবে না 3 ধারায় বলে যে মেয়াদ পার হয়ে গেছে আর মামলা করাই যাবে না, মামলা করলেই খারিজ, তাই জি না? জি কিন্তু 14 ধারা একটু 3 ধারাকে কি করে দিচ্ছে, বাইপাস করে একটু দিচ্ছে, তাই হালকা না? করে দিচ্ছি জি জি এখানেও হলফনামা দিতে হবে কারণ এটা একটা পিটিশন। এরপরে আমরা তামাদি আইনের বিষয় কিন্তু 3টা শিখলাম, এর আগের মাত্র একটা ছিল আগের নোটে। আপনাদের নোটে আরো 2টা অ্যাড করেছি। 14 ধারাটা নলেজে ছিল না আমার, ভেবে ভেবে এনেছি, কারণ 14 ধারা পিটিশন আনকমন। হ্যাঁ, তাহলে আমরা 13 নম্বর যে
মুসাবিদা, এটা কিন্তু সিভিল ড্রাফটিং। তামাদে আইনের যে মুসাবিদা 3টা দেখলাম সেটাও কিন্তু সিভিল ড্রাফটিং। অ্যাডভোকেটের বিরুদ্ধে যে মুসাবিদা, এটাও কিন্তু সিভিল ড্রাফটিং, কারণ এটার বিরুদ্ধে কি করা যায়, রিভিউ করা যায়। যেখানে রিভিউয়ের বিধান আছে তার মানে সেটা সিভিল, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। তাহলে এটা সিভিল ড্রাফটিং এর মধ্যেই পড়ছে। তাহলে কোনো অ্যাডভোকেট যদি অসৎ আচরণ করে, 42টা যে পেশাগত অসৎ আচরণ আছে এর বাইরেও যদি কোনো অসৎ আচরণ করে, পেশাগতর বাইরেও, তাহলে তার বিরুদ্ধে যে কোনো ব্যক্তি বা কোনো আদালত বা অন্য কোনো অ্যাডভোকেট কমপ্লেন করতে পারবে। কোথায়? সচিব বরাবর। বরাবর সচিব মহোদয়, বাংলাদেশ বার কাউন্সিল ভবন, 3 শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, শাহবাগ, ঢাকা। এটা হচ্ছে বার কাউন্সিলের অরিজিনাল ঠিকানা। কেউ যদি এই ঠিকানায় চিঠি পাঠান চলে যাবে। বিষয় পেশাগত অসদাচরণের জন্য নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে জনাব, বিনীত যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, বা আপনি লিখতে পারেন বিনীত নিবেদন এই যে, তাও সমস্যা নেই। এবার পয়েন্ট আউট করে 1 নম্বর, নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেট রাজশাহী আইনজীবী সমিতির একজন সদস্য, মানে যার বিরুদ্ধে অভিযোগ তার কথা বলছি, তিনি দীর্ঘদিন ব্যাপী আইনজীবীদের আইনজীবীদের জন্য অবশ্য পালনীয় ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট পরিপন্থী আচরণ করে আসছেন। স্থানীয় আইনজীবী সমিতিতে তার বিরুদ্ধে একাধিক বার লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তার মানে লোকাল বারের লোকজন তাকে কি করতে পারছে না, সাইজ করতে পারছে না, তাই না? জি। এরপরে 2 নম্বর যে পয়েন্ট, এই 2 নম্বর পয়েন্টটা আপনাকে কি করতে হবে? 2 নম্বরে প্রশ্নে মানে উল্লেখিত প্রশ্ন কত ঘটনার থাকবে? বর্ণনা, মানে ডিরেক্ট হুবহু প্রশ্নে যা দেওয়া থাকবে ওইটা, ওই যে প্রবলেমেটিক প্রশ্নের ঘটনা বিচার্য জি বিষয় জি যেমন জি আমরা কপি পেস্ট করি না, জি 2 নম্বর পয়েন্টে এই এই কাজ করলো সে, এটা বলতে হবে, ঠিক আছে? জি স্যার। 3 নম্বরে উক্ত কার্যের মাধ্যমে তিনি, তার মানে প্রবলেমেটিক প্রশ্ন হলে কোন অধ্যায়ের কোন বিধি অনুসারে সে অসদাচরণ করলে সেটা বলতে হয় না? জি 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 তো তিনি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটি এর অধ্যায়, তাহলে এই অধ্যায়টা আপনি কোথায় পাবেন? প্রশ্নে যে ঘটনাটা বললো ওই ঘটনাতে আসলে কোন অধ্যায়ের কোন বিধি লঙ্ঘন করলো সেটা তো আপনাকে বুঝতে হবে, তাই না? জি জি স্যার। এটাই তো বোঝার জায়গা। এটা তো আপনাকে আমি শিখাতে পারবো না। কিভাবে শিখতে হবে আপনাকে? ওই ক্যানন অনুসারে বুঝে নিতে হবে কত হবে, তাই না? কারণ কোনটাকে টার্গেট জি করে এটা আসবে সেটা বলতে পারবো না। এটা আসবে কিনা সেটাও বলতে পারবো না, জাস্ট শেখাচ্ছে। রিয়েল ড্রাফটিং এর সময় আরো ভালো বুঝতে পারবেন। এর স্পষ্ট লঙ্ঘন করেছেন, ঠিক আছে? জি এরপরে বাকিটুকু ফরম্যাট। ফরম্যাট মানে কি, যেটা অন্যান্য পিটিশনেও একইভাবে ব্যবহার করা যায়, আর বাদ বাকিগুলো ফরম্যাট না। যেমন এখানে ইয়েলো হাইলাইটের জায়গাগুলো ফরম্যাট, তার মানে সব পিটিশনেই একই হবে। কোন ক্ষেত্রে? অ্যাডভোকেটের বিরুদ্ধে অসদাচরণের যত পিটিশন সবগুলো কিন্তু ইয়েলো যেখানে যেখানে করেছি এই ইয়েলো হাইলাইটের জায়গাগুলো একই থাকবে, ঠিক আছে? কিন্তু যেখানে পিঙ্ক জি। হাইলাইট করেছি সেগুলো আমাকে এক একটা পিটিশনের জন্য, এক একটা এক এক রকম হবে। ঘটনার জন্য এক এক রকম হবে, পিঙ্ক জায়গাতে পরিবর্তন হবে কথার। হ্যাঁ, পলি আক্তার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, যদি মনে না আসলো, যদি ভুলে গেলাম যে কোনটা হবে, তখন কি এটা এই অধ্যায় আর বিধি যদি বাদ দিয়ে যদি করি তাহলে কি কোনো সমস্যা হবে? সামান্য নম্বর কমবে কিন্তু নম্বর পাবেন। ওকে, থ্যাংক ইউ। এখন আপনি কি বলবেন যে উক্ত কার্যের মাধ্যমে তিনি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট এর আচরণবিধি অনুসারে আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন করেছেন, জাস্ট আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন করেছেন, তাহলেই হয়ে গেল বাইপাস। জি অধ্যায় জি বিধি উল্লেখ জি। করা লাগলো না, বুঝতে পারলেন? বা অনুসারে তিনি অসদাচরণ করেছেন, তাহলে হয়ে গেল। উক্ত অসদাচরণের জন্য, আচ্ছা আরেকটু বলে দিই, যদি ড্রাফটিং আসে, আহ, মানে এর ইতিপূর্বে ড্রাফটিং এ কিন্তু প্রায়ই দেখেছি যে কোন অধ্যায়ের কোন বিধি সেটা উল্লেখই থাকে প্রশ্নে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু ভালো হবে পলিঅপুর জন্য, বা যারা মনে রাখতে পারে না তাদের জন্য। আর যদি বিধি স্যার যদি মনে না থাকে সেক্ষেত্রে অধ্যায় ধরতে পারলে তো দেওয়া যাবে তাই না স্যার? অধ্যায় হ্যাঁ হ্যাঁ, যদি অধ্যায়টা অধ্যায় মনে। ধরতে পারাটা সহজ। জি জি সেটাই। যতটুকু পারবেন দিবেন। উক্ত অসদাচরণের জন্য, মানে চিনি আপনি 2 কাপ খান চায়ে, 1 কাপ চিনি, মানে সরি
2 চামচ খান, 2 1 কাপ চামচ। চাতে 2 চামচ চিনি খান। আপনার এখন বাসায় কি আছে? চিনি 1 চামচ আছে, ওটা দিয়ে কাজ চালাতে হবে, তাই না? জি স্যার। আর কি করতে হবে? অল্প মিষ্টি হবে। উক্ত অসদাচরণের জন্য দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর অনুচ্ছেদ 33 এর বিধান মোতাবেক, এই 33টা কিন্তু সব জায়গাতেই, কারণ অনুচ্ছেদ 33 এর বিধান মতেই কিন্তু গঠিত ট্রাইব্যুনালের নিকট অত্র অভিযোগটি সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য প্রেরণ একান্ত আবশ্যক। কারণ সব জায়গায় 33ই হবে, কারণ 33এই ট্রাইব্যুনাল গঠন করা হয়, তাই না? জি জি স্যার। অন্যথায় নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেটের অসদাচরণ প্রতিনিয়ত বৃদ্ধি পাবে, যা রাজশাহী আইনজীবী সমিতির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিরূপ প্রভাব সৃষ্টি করবে। আচ্ছা, যদি রাজশাহীর না হয়, ঢাকার হয়, আইনজীবী যদি উল্লেখ করেই দেয় আইনজীবী সমিতির কথা, তাহলে যেখানে যেখানে রাজশাহী সেখানে সেখানে রাজশাহী, ঢাকা, তাই না? ঢাকা জি মহানগর হয় ঢাকা মহানগর। অর্থাৎ ওই আইনজীবী কোন সমিতির, সেটা আপনাকে সঠিক উল্লেখ করতে হবে। তাহলে এখানে আমি রাজশাহী শব্দটাকে কি করে দিই? পিং করে দিই। তাহলে রাজশাহীটা আপনাকে কি করতে হবে? প্রশ্ন থেকে নিতে হবে, অথবা যদি উল্লেখ না জি, থাকে আপনি রাজশাহী দেন, মানে সমস্যা পরিবর্তন নেই। করা লাগতে পারে। জি। অতএব উপরোক্ত কারণ ও অবস্থা দিনে ন্যায় বিচারের স্বার্থে নিম্ন তফসিল বর্ণিত অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আপনার মর্জি হয়। আপনার সদয় মর্জি হয়। কাকে বলছি? সচিব মহোদয়কে। সচিব মহোদয়কে, সেক্রেটারিকে। বিনীত অভিযোগকারী স্বাক্ষর, এখানে অভিযোগকারী কি করবেন? স্বাক্ষর করবেন। আর এর নিচে আবার একজন অ্যাডভোকেট স্বাক্ষর করবেন। যিনি, কোনো অ্যাডভোকেট যদি দরখাস্ত করে, তার তিনি আবার অন্য আরেকজন অ্যাডভোকেটের মধ্যে এফিডেভিট করতে হবে। বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা। কোনো সাধারণ ব্যক্তি যদি আবার দরখাস্ত করে, তাকেও আবার এফিডেভিট করতে হবে। কিন্তু যদি কোনো কোর্ট, কোনো আদালত যদি আদালত। কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে তার কোনো এফিডেভিট লাগবে না, কোনো অ্যাডভোকেটও লাগবে না। জাস্ট বিনীত দিয়ে অভিযোগকারী স্বাক্ষর এবং তিনি যে একজন বিচারক, তার সিল মেরে দিতে হবে। বুঝতে পেরেছেন? জি জি। এখানে তফসিল, তফসিল কি? অসচেতনকারী অ্যাডভোকেটের নাম, খ সদস্য নং অবশ্যই ডট ডট দিবেন। না হলে আপনি এমন একটা সদস্য নাম দিলেন যেটা কারোর সাথে মিলে গেল, তাহলে সে আবার জি জানতে জি। পারলে মানহানির মামলা দিবে। আচ্ছা। এই কারণে আমি ফাঁকা রাখছি, না হলে যার সদস্য নম্বর দিয়ে দেবো, সে তো আমাকে ধরবে যে ভাই আমার সদস্য নম্বর দিয়েছেন কেন, আমি কি অসদাচরণ করেছি? রাজশাহী জি আইনজীবী সমিতি, হলফনামা বা এফিডেভিট, তাহলে আমি বলে ডিটেলস দিতে হবে। তারপর শপথপূর্বক হলফনামাতে যেটা আমরা দেখলাম সেটাই, তাই না? জি। তারপর আমার বিশ্বাস অবগতি মতে সবকিছু সত্য, তাই স্বাক্ষর করলাম। হলফকারী স্বাক্ষর। আচ্ছা, এখানে একটা স্বাক্ষর, এটা হচ্ছে দরখাস্তের নিচে স্বাক্ষর নিবেদক হিসেবে, আর এখানে হচ্ছে হলফনামায় আবার স্বাক্ষর করতে হবে তাকে। ঠিক আছে? আমরা জানি যে জি 1,000 টাকা ফি এবং এফিডেভিট সহ দরখাস্ত করতে হয়, মনে পড়ছে? জি। জি স্যার। 1,000 টাকা ফি চালানের মাধ্যমে বার কাউন্সিলের অ্যাকাউন্ট বরাবর, অথবা টেলিঠকের মাধ্যমে, যেভাবে দেওয়ার নিয়ম এখন, এবং এফিডেভিট দিতে হবে। হলফকারী আমার সম্মুখে নিজ নাম স্বাক্ষর করলো এবং সেটা আরেকজন অ্যাডভোকেট শনাক্ত করলো। তাহলে অ্যাডভোকেট রহিম যদি, মনে করেন এখানে যদি অ্যাডভোকেট কি করে, একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি আবার অসচেতনের জন্য দরখাস্ত করে, তাহলে তৃতীয় আরেকজন অ্যাডভোকেট লাগবে, সেটা এফিডেভিটটা এক্সিকিউশন করতে। বুঝতে পেরেছেন? জি জি। মানে এর জন্য আর আলাদা কোনো অন্য সেরেস্তাদের মানে না, না, এটা জাস্ট সেরেস্তাই অ্যাডভোকেট। না, এফিডেভিট জি। অ্যাডভোকেটের মাধ্যমে পাঠাতে হবে। ঠিক আছে স্যার। জি করে এটা আবার নোটারি পাবলিক হবে। বুঝতে পেরেছেন? আর নোটারি জি। পাবলিক হওয়ার জি আগে অবশ্যই একজন অ্যাডভোকেটের এফিডেভিট লাগে। নোটারি পাবলিকের কথা উল্লেখ না করলে হবে। ঠিক আছে? তাহলে এই জি সাথে স্যার। আমাদের কি শেষ হলো? সিভিল পিটিশন। আজকের আলোচনার বিষয় ছিল সকল সিভিল পিটিশন। আমরা আগামীকাল আলোচনা করব কি? পার্ট 3, ক্রিমিনাল ড্রাফটিং। ঠিক আছে? ক্রিমিনাল ড্রাফটিং শুরু হবে। সিভিল ড্রাফটিং নিয়ে আমাদের এ টু জেড যতটুকু জানার পরীক্ষার সব হয়ে গেল। আশা করছি আপনাদের সমস্যা নেই। আজকে ক্লাসে প্রশ্ন কম করলো অনেকেই, বিশেষ করে আজহার সাহেব কতদিন প্রশ্ন করেছিলেন। আজহার সাহেব, আজকে কোনো প্রশ্ন আছে আপনার? জি না স্যার, বুঝতে পারছি, যার ফলে আর প্রশ্ন করি নাই। তাহলে যা পড়াইছেন। গতদিনের ক্লাসটা সার্থক ছিল।
তার মানে গতদিনের ক্লাসটা জি সুন্দর স্যার। হয়েছে বলে আজকে প্রশ্ন করলেন না, তাই তো? জি স্যার। আজকেরটাও আরো সুন্দর হয়েছে স্যার। না, গতদিন গাছ লাগালাম, আজকে একটু ফল পেতে শুরু করেছি তো, তাই ভালো লাগলো আরো, জি তাই না? স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, শামসুজ্জামান সাহেব লাইনে আসবেন। শামসুজ্জামান সাহেব, আচ্ছা স্যামসাং ফোন ব্যবহার করছেন, হাত উত্তোলন করেছেন, লাইনে আসেন। স্যামসাং ফোন ব্যবহার করি, বলেন। স্যার আমরা এই এই যে লিখিত পরীক্ষাতে পাস নাম্বার কত স্যার? কত পাইলে 50, মোটামুটি একটা? লিখিত 100-50, এমসিকিউতেও 100-50-এ পাস, ভাইভাতে 50-25-এ পাস। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো লাইভ ক্লাসে করার জন্য অপেক্ষা না করে মেসেজ করবেন, এনি টাইম উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? শামসুজ্জামান সাহেব, আপনাকে লাইনে আসার অনুরোধ করেছি। বলেন শামসুজ্জামান সাহেব, আপনি একটা ছবি তুলে পাঠাইছেন, আমি বুঝতে পারিনি আপনার প্রশ্ন, জি স্যার। প্রশ্নটা করেন। স্যার, হ্যালো। একটু জোরে বলেন, হেডফোনটা আপনার মাইক, ফোন বা হেডফোন কাছে নেন মুখের কাছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম হুম। যে 1 নম্বরে স্থায়ী মানে ইনজেকশন দাবি করছে, আর প্রার্থনায় কি অস্থায়ী ইনজেকশন, এই দুইটা দুই রকম মনে হচ্ছে। কত পৃষ্ঠায়, নতুন কত পৃষ্ঠায়, পৃষ্ঠা নম্বর বলেন। অস্থায়ী নিষেধের কাছাকাছি একটু জোরে বলেন, মুখের কাছে নিয়ে আসেন, আমার তো ফুল ভলিউম আছে ভাই। হয়তো ভালো আছে, যে অস্থায়ী নিষেধাজ্ঞা যেটা আছে হ্যাঁ, কত কত পৃষ্ঠায়, কত নোটের জানি কত পৃষ্ঠায় বলেন। সেটা বের করছি। 40 পৃষ্ঠা কি এটা? স্যার, পৃষ্ঠা তো ছবি আপনি দিতেছেন। হ্যাঁ, 25 পৃষ্ঠা, আপনি 25 পৃষ্ঠার ছবি দিয়েছেন, ঠিক আছে, আমি 25 পৃষ্ঠায় তাহলে চলে যাই। 25 পৃষ্ঠায় কি হয়েছে এখানে বলেন। স্যার, স্যার, এই যে স্থায়ী নিষেধাজ্ঞা বলে আমরা দরখাস্ত কোথায়, বডিতে 1 নম্বর, হ্যাঁ, আর বডিতে। প্রার্থনায় কি স্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা আছে। হ্যাঁ, এখানে দেখেন আপনি, তাহলে এটা ধরতে পারেননি, এখানে ঠিকই আছে, আপনারই বুঝতে ভুল, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে বলছে অত্র দরখাস্তকারী বাদী বিবাদীর বিরুদ্ধে নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি নিয়ে সূত্র বর্ণিত চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমাটি বিজ্ঞ আদালতে দায়ের করেছেন। তার মানে বাদী বিবাদীর বিরুদ্ধে একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করেছেন অলরেডি। সেই চিরস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত যেটা করেছেন, এই মানে মামলা করেছেন, সে মামলার নাম্বার হচ্ছে 5/2025, ঠিক আছে? তানিয়া আপু, একটা বোঝায় আগে, এটা শেষ করি। একটা বোঝাতে বলতে আরেকজন যদি হাত উত্তোলন করেন সমস্যা তো। দেখেন শামসুজ্জামান সাহেব, এখানে দেখেন জি, বলেন মোকদ্দমা স্যার। নং 5/2025 অপ্র, এটা কোন মামলা? চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা। কে করেছে? বাদী করেছে। কার বিরুদ্ধে? বিবাদীর বিরুদ্ধে। ক করেছে? ক্ষয়ের বিরুদ্ধে। এখন এই মামলাতে মামলা করার পরে মামলা করার পরে গত 26 তারিখে বিবাদী স্থানীয় কিছু দাঙ্গাবাজ লোকজনের সাথে নিয়ে বাদীর সম্পত্তিতে অনধিকার প্রবেশের চেষ্টা করে এবং বাদীকে তফসিল বর্ণিত নালিশি সম্পত্তি হতে বেদখলের হুমকি দেয়। এটা দ্বারা কি বোঝালাম? মামলা করার পরে ঝামেলা করছে। মামলা করার চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা, মূল মামলাটা চিরস্থায়ী নিষেধাজ্ঞা, কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা করার পরে যখন ঝামেলা করছে, তো মামলায় যখন ডিক্রি পাবো, ডিক্রি দিয়ে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিতে হয়। এসআর অ্যাক্টের আপনি চলে যান হচ্ছে 56 ধারায়, হ্যাঁ, 52, 53, 54, 55, 56, এগুলো পড়েন। চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রির মাধ্যমে, মামলার রায়ের মাধ্যমে দেওয়া হয় শেষে। এখন শেষে আমি 2 বছর 3 বছর পর ডিক্রি পাবো, তার আগে যদি আমার বেদখল হয়ে যায়, তাই চিরস্থায়ী নিষেধাজ্ঞার ভেতরে
অস্থায়ী নিষেধাজ্ঞার আমি দরখাস্ত দিয়ে আপাতত আপাতত একটা প্রাথমিক চিকিৎসার জন্য কি করছি, একটা আদেশ বাসায় পৌঁছে 41 বিধি 1 ও 2 এর বিধান মতে এবং সাথে আমি যুক্ত করে দিয়েছি 51 ধারা মতে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা। তার মানে মামলা করেছি আমি চিরস্থায়ী নিষেধাজ্ঞার, কিন্তু এটা কিন্তু পিটিশন। ওই মামলার আন্ডারে আমি পিটিশন দিচ্ছি ইনজাংশন টেম্পোরারি। মামলা পারপেচুয়াল ইনজাংশনের ভেতরে পারপেচুয়াল ইনজাংশন পেতে পেতে আমার 5-10 বছর লেগে যাবে, তাই আমি আপাতত একটা টেম্পোরারি ইনজাংশন চাচ্ছি। দিস ইজ পিটিশন, নট এ শুট। শুট তো আমি আগে শেখাইছি। আপনার প্রবলেমটা আমি কি সলভ করতে সক্ষম হলাম? জি জি, আমি আসলে ভুল বুঝতেছিলাম। হ্যাঁ, ঠিক আছে। আপনি বুঝেছেন, আমি শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। আপনি স্টুডেন্ট মানুষ, আপনার তো ভুল হবেই, তাই না? ভুল বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তো আমার। প্রশ্ন করলে আমার কাছে উত্তর আছে। এবার আর কার কোনো প্রশ্ন আছে কিনা বলেন। তার মানে আমার নোটে ভুল নাই। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলার অস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছি। আমি নিজে এরকম করেছি। আমি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেছি, 5 দিন পরে আবার অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নিয়েছি, যেন মামলার একটা স্ট্যাটাস কো আমি পেয়ে যাই।